সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের মনোবিজ্ঞানের গবেষণা অধ্যায়টি পড়াচ্ছিলাম। আজকেও সেই অধ্যায়টির সঙ্গেই যুক্ত হচ্ছি। ঠিক এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত একটি কোর্স আমি অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্সে পড়াই। কাজে অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীরাও আজকের ক্লাসে যুক্ত হতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যে জায়গাটি আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো যে পরীক্ষণ বলতে কি বোঝায় এবং চল, এ দুটো নিয়ে আমাদের আলোচনার জায়গা ছিল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটু তারই অংশ হিসেবে পরবর্তী যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা মূলত আজকে কথা বলবো সেই চলকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য কতগুলো কৌশল আছে। সেই কৌশলগুলো নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত একটি আলোচনার জায়গায় যাব। আমরা পাঠের শিরোনাম রেখেছি মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতিসমূহ, তোমাদের অধ্যায়ের নামের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে এই অধ্যায়ের 3 নং ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। পাঠের একটি উদ্দেশ্যও দেখতে পাচ্ছ স্লাইডে। গবেষণা সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা তোমাদের আজকের ক্লাস থেকে তৈরি হবে। আজকের পাঠ হিসেবে আমরা চল নিয়ন্ত্রণ এটা নিয়ে কথা বলবো এবং চল নিয়ন্ত্রণের কৌশলগুলো নিয়ে আলোচনা করব। শিখন ফল হিসেবে রাখা হয়েছে চল নিয়ন্ত্রণের সংজ্ঞা তোমরা বলতে পারবে এবং চল নিয়ন্ত্রণের যে কৌশলসমূহ আছে এগুলো ব্যাখ্যা করতে পারবে। যেহেতু গত ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আলোচনার জায়গা, কাজেই আগের ক্লাসটা যদি একটু আমরা দেখে আসি তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই অংশ হিসাবে আমরা একটু জেনে নেই পরীক্ষণ বলতে কি বোঝায়, যা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। সুনিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণের যে একটি প্রক্রিয়া, তাকে বলেছি আমরা পরীক্ষণ। একইভাবে আরেকটি সংজ্ঞাও সেখানে ছিল, সুনিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলের উপর প্রভাব লক্ষ্য করার যে একটি প্রক্রিয়া, তাকে বলেছি আমরা পরীক্ষণ। এই পরীক্ষণের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে প্রয়োজন হয়েছিল গতদিন চলকে ব্যাখ্যা করবার। সেই চলটাও আমরা ব্যাখ্যা করেছিলাম। যা কিছু পরিবর্তনশীল বা যা কিছু পরিবর্তনযোগ্য তাকে বলা হয় থাকে চল। তাহলে আমরা চল নিয়ে গত ক্লাসে বিস্তারিত একটি আলোচনার জায়গায় গিয়ে আমরা একটা প্রামাণ্য সংজ্ঞার মধ্যে দেখেছিলাম চলকে আমরা কি করব, পরীক্ষাগারে আমরা একটি চল প্রয়োগ করে আরেকটি চলের মধ্যে পরিবর্তন আসে কিনা এটি লক্ষ্য করব এবং বলতে গেলে এই চলগুলোকে আমরা পরিমাপ করব। কতটুক দিলে পরে কতটুক পরিবর্তন হয় বা হয় না তার একটি পরিমাপের জায়গায় যাব। এখান থেকে বলা হয়েছে পৃথিবীর যে কোনো পরিমাপযোগ্য বিষয় যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে বলেছি আমরা চল। চলের প্রকারভেদ আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে। সেখান থেকে আমরা যদি সংক্ষেপে একটু বলতে চাই, মোটা দাগে আমরা চলকে 4টি ভাগে ভাগ করতে পারি। তারই অংশ হিসেবে বলেছিলাম অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী বা জৈবিক চল, আর সর্বশেষ বলেছিলাম বাহ্যিক চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা চলকে কিন্তু গত ক্লাসে ভাগ করেছি। আমরা আজকের ক্লাসে একটু এটাও তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরীক্ষণ দল নিয়ন্ত্রিত দল এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম পরীক্ষণ দল হচ্ছে সেই দলটি, গবেষক বা পরীক্ষক যে দলের উপরে অনির্ভরশীল চলটি প্রয়োগ করে সেটির প্রভাব দেখতে চান, সেই দলটিকে বলেছিলাম আমরা পরীক্ষণ দল। আর নিয়ন্ত্রিত দল বলেছিলাম সেই দলটি যেটি পরীক্ষণ দলের ফলাফলের সঙ্গে তুলনা করবার জন্য একটি দল, অর্থাৎ পরীক্ষণ দলের উপরে অনির্ভরশীল চলটি প্রয়োগ করা হয় আর নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে সেই অনির্ভরশীল চলটি প্রয়োগ না করে সেই চল মুক্ত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে দেখা হয় যে যে দলটির উপরে অর্থাৎ পরীক্ষণ দলের উপরে যে অনির্ভরশীল চলটি প্রয়োগ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পরিবর্তনটা কি, আর নিয়ন্ত্রিত দল যার উপরে অনির্ভরশীল চলটি প্রয়োগ করা হয়নি তার পরিপ্রেক্ষিতে তারও একটি ফলাফল পাওয়া যাবে। সেখানে এই দুটি যে ফলাফল, পরীক্ষণ দলের ফলাফল এবং নিয়ন্ত্রিত দলের ফলাফল, এই দুটির মধ্যে যদি আমরা পার্থক্য লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের মনে হয় যে সেই পরীক্ষণ দলের উপরে যে একটি চল, বিশেষ চল প্রয়োগ করা হয়েছে সেই চলের পরিপ্রেক্ষিতেই তার পরিবর্তনটা এসছে, অর্থাৎ নিয়ন্ত্রিত দল পরীক্ষণ দলের সঙ্গে তুলনা করবার জন্য একটি দল। আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ আমরা যদি খেয়াল করি, আমরা শিখন ফলে রেখেছিলাম চল নিয়ন্ত্রণ বা চল নিয়ন্ত্রণ কি। তোমরা একটু যদি স্লাইডের দিকে খেয়াল করো তাহলে দেখবে চল নিয়ন্ত্রণ বা বলেছি পরীক্ষণ নিয়ন্ত্রণ, অর্থাৎ যা কিছুকে বললাম চল নিয়ন্ত্রণ সেটাকে আবার নিয়ে আসলাম আমরা পরীক্ষণ নিয়ন্ত্রণ। অর্থাৎ পরীক্ষণে নিয়ন্ত্রণ বলতে আসলে আমরা যা করি সেটা হচ্ছে চলকেই নিয়ন্ত্রণ করি। এই জন্য পরীক্ষাগারে বা পরীক্ষণের ক্ষেত্রে পরীক্ষক গবেষক যেসব বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন সেটাকেই বলেছে আমরা পরীক্ষণের নিয়ন্ত্রণ। আর সেখানে মূলত সেই গবেষক
সেই যে চলগুলো আছে সেই চলগুলোকেই উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। একটি মাত্র চল যেটিকে বললে আমরা নিয়ন্ত্রণ করি না সেটি হচ্ছে নির্ভরশীল চল। বাদবাকি তিনটি চলই অর্থাৎ অনির্ভরশীল চলকেও নিয়ন্ত্রণ করা যায়, মধ্যবর্তী চলকেও নিয়ন্ত্রণ করা যায়, বাহ্যিক চলকেও নিয়ন্ত্রণ করা যায়। শুধুমাত্র আমরা নির্ভরশীল চলকে নিয়ন্ত্রণ করি না বা করা হয় না, সেই পরিবর্তনটাই আসলে আমরা লক্ষ্য করে থাকি। তাহলে আমরা একটু দেখে নিই এবার পরীক্ষণে নিয়ন্ত্রণ বলতে চলের নিয়ন্ত্রণকে বোঝায়, আর চলের নিয়ন্ত্রণ বলতে আমরা একটু আগেই বললাম অনির্ভরশীল চলকে নিয়ন্ত্রণ করা এবং পরীক্ষণ বহির্ভূত চলকে নিয়ন্ত্রণ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষণ বহির্ভূত চল বলতে আমরা বলেছি জৈবিক চল এবং বাহ্যিক চল, অর্থাৎ পরীক্ষণের অন্তর্ভুক্ত চল হিসেবে আমরা গতদিন একটু বলেছিলাম সেটি হচ্ছে অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চল, আর বহির্ভূত চল বলেছি জৈবিক চল এবং বাহ্যিক চল। তো আমরা আসলে আজকের ক্লাসে চল নিয়ন্ত্রণ করব। সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা আরেকটু দেখে নেই চল নিয়ন্ত্রণের একটি প্রামাণ্য সংজ্ঞার দিকেও আমরা যাব। কোনো পরীক্ষণে পরীক্ষক যেসব চলের প্রভাব নির্ণয় করতে চান তাই হচ্ছে কি অনির্ভরশীল চল। এই অনির্ভরশীল চল ব্যতীত পরীক্ষণীয় অবস্থায় ক্রিয়াশীল অবাঞ্ছিত চলগুলোকে বলেছি আমরা পরীক্ষণ বহির্ভূত চল। অর্থাৎ অনির্ভরশীল চল প্রয়োগ করব, নির্ভরশীল চলের উপরে পরিবর্তন আসে কিনা এটি লক্ষ্য করব, কিন্তু এই কার্যক্রমের ক্ষেত্রে যারা সমস্যা সৃষ্টি করবে, যারা ব্যাঘাত সৃষ্টি করবে তাদেরকে বলেছি আমরা পরীক্ষণ বহির্ভূত চল। সেই চলটি কখনো হতে পারে ব্যক্তির ভেতরেও থাকতে পারে, মধ্যবর্তী বা জৈবিক চলগুলো কোনো কারণে সেগুলোকে নিয়ন্ত্রণ না করলে পরে পরীক্ষণ সমস্যা হতে পারে, অথবা বাইরে থেকে এসে যদি সেই চলটি সেই পরীক্ষাগারে সেই পরীক্ষণের পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে কোনো সমস্যা তৈরি করে তাদেরকেও আমাদের কী করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ এভাবেই আমরা একটু দেখব অনির্ভরশীল চলকে নিয়ন্ত্রণ এবং পরীক্ষণ বহির্ভূত চলকে নিয়ন্ত্রণ। এবার চলে আসি পরীক্ষণের চলের নিয়ন্ত্রণ বলতে বোঝায় প্রয়োজন অনুসারে চলসমূহের পরিবর্তন করা। যে কোনো পরীক্ষণে পরীক্ষণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকা একটি অপরিহার্য। এই নিয়ন্ত্রণ না থাকলে পরীক্ষণের ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে। পরীক্ষণে পরীক্ষক মূলত যে চলের প্রভাব দেখতে চান সত্যি সত্যি সেই চলের প্রভাবেই প্রাপ্ত ফলাফল এরূপ হচ্ছে না অন্য কোনো চলের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনটি হচ্ছে, এটি নিশ্চিত হতে হয়। এই কারণেই কি করতে হয়, যে চলটি প্রয়োগ করতে চাই সেই চলটিকেই শুধুমাত্র আমরা একভাবে দেখতে চাই, আর অন্য কোনো চল এসে এই চলের সঙ্গে যেন যুক্ত হয়ে কোনো ধরনের সমস্যা তৈরি না করে এই জন্য বাকি চলগুলোকে মুক্ত রাখতে চাই। যেমনটা ধরো আজকের ক্লাসে আমি এই যে ক্লাস নিচ্ছি, এই আমার এই কথাগুলো আজকের 1 ঘন্টার কথা বা 1 ঘন্টার ক্লাস হচ্ছে একটি অনির্ভরশীল চল। যদি কোনো কারণেই দেখা গেল আমার কথার থেকেও বাইরের কোনো শব্দ এসে সমস্যা তৈরি করে এবং দেখা গেল যে তার পরিপ্রেক্ষিতে ক্লাসটা বিঘ্ন হয়, তাহলে নিশ্চয়ই আমি যে চলের প্রভাব দেখতে চেয়েছিলাম সেই চলের প্রভাব কিন্তু আমি সত্যিকার সেই মাত্রায় দেখতে পারবো না, কারণ এই বাহ্যিক চলটা এসে আমার কথার পরিপ্রেক্ষিতে তোমার যে শেখা সেই শেখাটা কিন্তু সমস্যা তৈরি করেছে। তার পরিপ্রেক্ষিতে যে পরিমাণ তোমার শিখবার কথা ছিল তুমি সব কথাগুলো এই বাইরের শব্দের কারণে তুমি শুনতে পারোনি। কাজেই ওই বাইরের শব্দটাকে যদি আমি কোনো কারণে যদি আমি ওটাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু যে চলের প্রভাব দেখতে চেয়েছিলাম সেই চলের প্রভাব আমরা দেখতে পারবো না। একইভাবে ধরে নাও যে তোমার এবং আমার এই যে দুজনের মধ্যে ইন্টারাকশনের মধ্য দিয়ে তো একটি বিষয় শেখা বা বোঝা, তো তোমার উপরে যখন আমি এই কথাগুলো প্রয়োগ করছি তখন আমাকে এটাও মাথায় রাখতে হচ্ছে এই মুহূর্তে তুমি মানসিক কী অবস্থায় আছো। আমি কথা বলবো, তুমি 1 ঘন্টা শিখবে, কিন্তু কোনো কারণে বাড়িতে আজকেই তোমার একটা দুঃখজনক বা বিয়োগাত্মক ঘটনা ঘটে গেছে, তারপরেও তুমি মনে করছো এই পরিস্থিতিতে তুমি ক্লাসে অনলাইন ক্লাসে তুমি বসে আছো, তোমার যেহেতু আবেগিক অবস্থাটা অন্য দিনের মতো স্বাভাবিক মাত্রায় নেই, কাজেই আজকের এই 1 ঘন্টার ক্লাস কিন্তু অন্য শিক্ষার্থীরা যাদের আবেগের মাত্রাটা স্বাভাবিক আছে তার তুলনায় কিন্তু তোমার ক্ষেত্রে একটি ব্যাঘাত তৈরি হতে পারে। এই কারণে আমাকে কি করতে হবে, ওই যে তোমার ওই চলটিও আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই চলটি আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই কৌশলগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এমনিভাবে যে চলের প্রভাব দেখতে চাই সেই চল ব্যতীত অন্য কোনো চল এসে যদি সেখানে প্রভাব বিস্তার করে সমস্যা তৈরি করে তাহলে সেই চলটাকে নিয়ন্ত্রণ না করলে পরে সত্যিকার অর্থে যার প্রভাব দেখতে চেয়েছি তার প্রভাবটি দেখা সম্ভব হয় না। এই কারণেই পরীক্ষণে বা পরীক্ষাগারে চলের নিয়ন্ত্রণ অপরিহার্য। তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে যা আলোচনা করলাম চলের নিয়ন্ত্রণ তা অলরেডি বুঝে গেছো। তারপরেও সর্বশেষ বলি, পরীক্ষণের নিয়ন্ত্রণ বলতে চলের নিয়ন্ত্রণকে বোঝায়। কোনো পরীক্ষণে অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের সম্পর্ক স্পষ্টভাবে অনুধাবন করার উদ্দেশ্যে সব রকম অবাঞ্ছিত চলকে নিয়ন্ত্রণ করা বা পরিচালনা করাকে বলেছি নিয়ন্ত্রণ রেখে পরীক্ষণ পরিচালনাকে বলেছি আমরা চলের নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ স্লাইডটি তোমরা ওখানে দেখলে আমাদের সেই পরীক্ষণের নিয়ন্ত্রণ নিয়ে যে কথাগুলো বলেছিলাম তারই অংশ হিসেবে।
জল নিয়ন্ত্রণের কৌশল। জল নিয়ন্ত্রণের কৌশলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো প্রথমেই এসছে অনির্ভরশীল জল নিয়ন্ত্রণের কৌশল। অনির্ভরশীল জলকে নিয়ন্ত্রণ করার জন্য দেখো দুটো কৌশলের কথা বলা হয়েছে, একটি হচ্ছে ম্যানিপুলেশন, একটি হচ্ছে নির্বাচন বা সিলেকশন। তাহলে আজকের ক্লাসে এই যে আমি কথা বলছি, এই কথাগুলোকে বলছি অনির্ভরশীল জল। ঠিক এই জলগুলোকেও নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য দুটো পদ্ধতির কথা এখানে বলা আছে। ঠিক একইভাবে দেখো পরীক্ষণ বহির্ভূত যে জলগুলো আছে, এই জলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কৌশল আছে। তাহলে পরীক্ষণ বহির্ভূত জল বলতে কাদেরকে বলেছে হচ্ছে জৈবিক জলকে এবং মধ্যবর্তী বা বাহ্যিক জলগুলোকে। তার 7টি কৌশল তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। 1 নাম্বার হচ্ছে অপসারণ বা এলিমিনেশন, নাম্বার 2 দেখতে পাচ্ছ অবস্থার সমতা বা ধ্রুবকতা, কনস্ট্যান্সি অফ কন্ডিশনস, নাম্বার 3 ভারসাম্যকরণ বা ব্যালেন্সিং, নাম্বার 4 প্রতিভারসাম্যকরণ বা কাউন্টার ব্যালেন্সিং, নাম্বার 5 দৈবচয়ন বা র্যান্ডোমাইজেশন, নাম্বার 6 একপক্ষ অন্ধ বা অজ্ঞাত বা সিঙ্গেল ব্লাইন্ড, লাস্ট ওয়ান দেখতে পাচ্ছ দ্বিপক্ষ অন্ধ বা অজ্ঞাত বা ডাবল ব্লাইন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা প্রথমে অনির্ভরশীল জল নিয়ন্ত্রণের 2টি কৌশল এবং পরবর্তীতে পরীক্ষণ বহির্ভূত জল নিয়ন্ত্রণের 7টি কৌশল, এই কৌশলগুলো নিয়ে এখন একটি বিস্তারিত আলোচনায় আমরা যাব। সবার আগেই চলে আসি আমাদের অনির্ভরশীল জল নিয়ন্ত্রণের কৌশল। তারই অংশ হিসেবে 1 নাম্বার দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কথাটা বলতে আসলে কি বুঝি, একটু সহজ কথা যদি বলি, এখানে হচ্ছে হস্তক্ষেপ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিসের হস্তক্ষেপ? ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে মানুষটি যে হাঁটছে, চলাফেরার ক্ষেত্রে কিন্তু দেখো একজন হাত দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে হাঁটবে, হাতটি কোথায় যাবে, পাটি কিভাবে চলবে, সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো গবেষণা করতে চাই, গবেষণাগারে গবেষকও সেই গবেষণাগারের পরিবেশটাকে সুনিয়ন্ত্রিত করবার জন্য, পরীক্ষণ উপযোগী করবার জন্য সেখানে কি করেন, তিনি বিভিন্ন কিছু সেখানে নিয়ন্ত্রণ করেন। তারই অংশ হিসেবে তাকে অনির্ভরশীল জলকেও নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ যা কিছু স্বাভাবিক, সেই স্বাভাবিক জায়গা থেকে কিছুটা জায়গাগুলোকে কম বেশি করে তাকে একটু হস্তক্ষেপ করতে হয় সুনিয়ন্ত্রিতভাবে, সুন্দরভাবে পরীক্ষণটি করবার জন্য। তাহলে আমরা এখানে ম্যানিপুলেশন বলতে বোঝাচ্ছি গবেষক বা পরীক্ষক পরীক্ষাগারের পরিবেশে অনির্ভরশীল জলকে তার মতো করে তিনি কিছুটা হস্তক্ষেপ করে সেটাকে কম বেশি করে পরিবর্তন করে তিনি সেই পরীক্ষাগারে অনির্ভরশীল জলের প্রভাব দেখতে চান। আরেকটি স্লাইড দেখো, ঠিক হস্তক্ষেপ বলতে আমরা যেটা বুঝেছি, দেখো কিভাবে সে মোবাইলটি ইউজ করবে, কিভাবে সে দেখবে, কিভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ হবে, সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছ স্লাইড দিয়ে কিছুটা পরিবর্তন হচ্ছে। দেখো আবার আরেকটি স্লাইড চলে এসছে, দেখো দুটি হাত দুদিক থেকে এসছে এবং দেখো যে কিভাবে তার চলাফেরা সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। আমরা যদি মনে করে থাকি যে গবেষণাগারে এরকম একটা পরিবেশ তৈরি করেছি, তাহলে গবেষক কী করবেন, তার কীরকম চলাফেরা হতে পারে, কীরকম চলাফেরা হবে না, অথবা কীরকম আচরণ সে করবে, কিছু কিছু জায়গা গবেষণার স্বার্থে সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন বা সেই পরিপ্রেক্ষিতেই তিনি সেই পরিবর্তনটা লক্ষ্য করতে পারেন। ঠিক নিশ্চয়ই ছবিগুলো দেখলে বুঝতে পারছো যে ম্যানিপুলেশন বলতে কি বোঝাচ্ছি, যে একটা হস্তক্ষেপ করা অথবা গবেষক তার মতো করে সেই জায়গাটাকে একটা পরিবর্তন আনবার চেষ্টা করা। দেখো কিভাবে সে ছুটে যাচ্ছে, তাকে আবার দেখো কিভাবে রিমোট দিয়ে তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। ঠিক এমনিভাবেই নানা পরীক্ষণের ক্ষেত্রে নানাভাবে গবেষক কিন্তু সেই ম্যানিপুলেশনের জায়গাটা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে কয়েকটা ছবি দেখার পরে এখন একটি লেখা তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, আমরা একটু পড়ে নিয়ে তারপরে তোমাদের আরেকটু পরিষ্কার করবার চেষ্টা করি। ম্যানিপুলেশন বলতে বুঝেছে কোনো পরীক্ষণে পরীক্ষক ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে অনির্ভরশীল জলের মাত্রা, পরিমাণ বা শক্তি প্রয়োগ করতে পারেন। তিনি প্রয়োজন মতো যে কোনো অনির্ভরশীল জলের কম বেশি করতে পারেন, করে নির্ভরশীল জলের উপরে তার কী প্রভাব পড়ে তা দেখতে পারেন। এভাবে পরীক্ষকের ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে অনির্ভরশীল জলের মাত্রা কম বেশি করাকেই বলেছি আমরা ম্যানিপুলেশন। ঠিক যেমনটা বলছিলাম, কোনো গবেষণাগারে গবেষক বা পরীক্ষক তার ইচ্ছে মতো করে কোনো অনির্ভরশীল জল কম বেশি করে সেই কম বেশির প্রভাব তিনি দেখতে চান, বেশির প্রভাব দেখতে চান, মাঝামাঝি মানের প্রভাব দেখতে চান, আবার কমের প্রভাবও দেখতে চান। অর্থাৎ কী মাত্রায় দিলে পরে কতটুকু সে পরিবর্তন হয় এটি তিনি দেখতে চান। এই কারণে তিনি কী করলেন, সেই মাত্রাগুলোকে কম বেশি করে তিনি দেখলেন। আমরা এবার আরেকটি উদাহরণের দিকে যাই। আমি সবার আগে তোমাদের সেই উদাহরণটা একটু পড়িয়ে দেই, তারপরেই তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করি। দেখো স্লাইডে এসছে, যদি কোনো পরীক্ষণের সমস্যা হয় বৈদ্যুতিক বাল্বের ভোল্টের উপরে শিক্ষণের পরিমাণ যাচাই করা, এক্ষেত্রে পরীক্ষণ পাত্রের উপরে বিভিন্ন ভোল্টের
অর্থাৎ 50 ওয়াট, 100 ওয়াট, 150 ওয়াট বাল্বের আলোতে পরীক্ষণ পাত্রকে কোনো বিষয় শিখতে দেওয়া হবে বা উপস্থাপন করা হবে। এর পরিপ্রেক্ষিতে সে কতটুক সে শিখতে পেরেছে সেটার পরিমাণ আমরা দেখতে চাই, অর্থাৎ কী মাত্রার আলোর পরিপ্রেক্ষিতে সে কতটুক পরিমাণ শিখেছে। এখানে পরীক্ষক ইচ্ছে মতো অনির্ভরশীল চলের মাত্রাগুলোকে কিন্তু কম বেশি করে পরীক্ষণটি পরিচালনা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি একটি ক্লাসরুমের মধ্যে আছো, ধরে নাও সেই ক্লাসরুমে তোমাকে একটা কিছু আমি শেখাতে চাচ্ছি। সেই শেখানোর জন্য আমি চিন্তা করলাম যে আমি আলোর মাত্রার উপর ভিত্তি করে তোমার পার্থক্য হয় কিনা এটি দেখতে চাই। প্রথমে তোমাকে সেই জিনিসটি শেখালাম 50 ওয়াটের বাল্বে আলোতে, পরবর্তীতে তোমাকেই আবার শেখালাম 100 ওয়াটের আলোতে, এরপরে তোমাকে 150 ওয়াটের আলোতে। এরপরে তোমাদের কাছ থেকে আমি নানাভাবে তথ্য কালেক্ট করে জানতে পারলাম যে কত ওয়াটের আলোতে অপেক্ষাকৃত তোমরা বেশি শিখতে পেরেছো বা ভালোভাবে শিখতে পেরেছো অথবা স্বাচ্ছন্দ্য বোধ করেছো। এর পরিপ্রেক্ষিতে গবেষক সিদ্ধান্তে আসতে পারেন যে না, এত বাল্বের আলোতে শিক্ষার্থীরা ওরকম একটি পরিবেশে ভালোভাবে শিখতে পারে। অর্থাৎ গবেষকের উদ্দেশ্য ছিল কত ওয়াটের বাল্ব সেই ক্লাসরুমে থাকলে পরে শিক্ষার্থীরা ভালো শিখবে, তারই অংশ হিসেবে তিনি বিভিন্ন মাত্রার বাল্ব লাগিয়ে সেটা পরীক্ষা করে সিদ্ধান্তে আসলেন যে 50 না 150 না 100 ওয়াটের আলোতেই সবচেয়ে ভালো শিক্ষার্থীরা রেসপন্স করেছে। কাজেই এই থেকে সিদ্ধান্তে আসা যায় যে 50 ওয়াটের আলোতে না, 150 ওয়াটের আলোতে না, 100 ওয়াটের আলোতে শিক্ষার্থীরা ভালো শিখতে পারবে। অর্থাৎ এর পরিপ্রেক্ষিতেই বিজ্ঞানী বা গবেষক একটি সিদ্ধান্তে উপনীত হন। প্রিয় শিক্ষার্থীবন্ধু, এই যে মাত্রাগুলোকে কম বেশি করে উনি পরীক্ষা করলেন 50, 100, 150 ওয়াট, এগুলোই কম বেশি করাটাকে বলেছি আমরা ম্যানিপুলেশন অথবা হস্তক্ষেপ করা, অথবা কম বেশি করে অনির্ভরশীলের মাত্রাটাকে কম বেশি করে সেই পরীক্ষণটি পরিচালনা করা। আমার বিশ্বাস যে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে সেই ম্যানিপুলেট বলতে আমরা কি বুঝালাম। এবার আমরা চলে আসি আমাদের 2 নাম্বার যে আছে, সেটি হচ্ছে নির্বাচন বা সিলেকশন। স্লাইডটি নিশ্চয়ই চোখে পড়ছে তোমাদের। দেখো, নির্বাচন করেছে, একটি হাত দেখতে পাচ্ছি, হাত দিয়ে বাছাই করছে। এবং কাকে বাছাই করলো? অনেকগুলো মানুষ ছিল, 7 জন মানুষের মধ্য থেকে একজনকে আলাদা করে নিল। তাহলে নির্বাচন মানে অনেকের মধ্য থেকে বেছে নেওয়া। আবার দেখো আরেকটি ছবি, সেখানে দেখো 2 জনকে বেছে নেওয়া হলো, অর্থাৎ অনেক মানুষের মধ্য থেকে 2 জনকে বেছে নিল। কে বেছে নিচ্ছে? গবেষক বেছে নিচ্ছেন গবেষণা করবার জন্য। এখান থেকে দেখো 1 জনকে বেছে নেওয়া হলো। এখান থেকেও দেখো অনেক মানুষের মধ্য থেকে বেছে নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এইটুকু বুঝে গেছি যে নির্বাচন বা সিলেকশন বলতে অনেকের মধ্য থেকে কিছু মানুষকে বেছে নেওয়া। গবেষক তার গবেষণার স্বার্থে যে মানুষটি গবেষণাগারে তার জন্য উপযুক্ত হবে, ওই গবেষণার সঙ্গে সম্পর্কযুক্ত সেই মানুষটাকে অনেক মানুষের মধ্য থেকে বেছে নেওয়াটাকে বলেছে নির্বাচন বা সিলেকশন। নির্বাচন বা সিলেকশন কেন দরকার হয় বা কেন করে, তারই অংশ হিসেবে আমরা একটু যদি স্লাইডটা একটু পড়ে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরীক্ষক যখন একটি উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক নির্ণয় করতে চান, তখন তিনি উদ্দীপকটিকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন। কিন্তু প্রকৃতিগত বা প্রাকৃতিক বা স্বাভাবিক বা পূর্বনির্ধারিত কিছু বিষয় আছে যেখানে অনির্ভরশীল চলের মাত্রা কম বেশি করার সুযোগ নেই। সেসব ক্ষেত্রে অনির্ভরশীল চলের বিভিন্ন মাত্রা নির্বাচন বা সিলেকশন করা অপরিহার্য। অনির্ভরশীল চলের বিভিন্ন মাত্রা নির্বাচন করে পরীক্ষণ পরিচালনাকে বলা হয় নির্বাচন বা সিলেকশন। তাহলে দেখো, যেমন একটু আগে পরীক্ষণটা করতে গিয়ে কি করেছেন, মাত্রাগুলোকে কম বেশি করেছিলেন। 50, 100, 150 ওয়াটের বাল্ব কম বেশি করেছিলেন। পরীক্ষণ পাত্র বসে সেখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোতে শিখেছে। এই মাত্রাটাকে কম বেশি করা গেছে। কিন্তু এমন কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু অবস্থা আছে যেখানে দেখা যাবে কি যে ইচ্ছে করলে পরে পরীক্ষক গবেষক সব কিছুকে হস্তক্ষেপ করতে পারেন না। সব অবস্থায় সেটাকে গবেষক হস্তক্ষেপ করার মতো অবস্থা তার থাকে না, কারণ সেটি একটি ন্যাচারাল বিষয়, সেটি একটি প্রাকৃতিক বিষয়। তখন কি করবেন? তখনই তার প্রয়োজন পড়ে যে নির্বাচন বা সিলেকশনের। কীরকম? ধরো যে এরকম একটা গবেষক করতে চান, ধরে নাও যে তিনি দেখতে চান যে আমরা জানি যে ধূমপান আইনত নিষিদ্ধ এবং এটি একটি শরীরের জন্য খুব ক্ষতিকর, এবং এই ধূমপানের প্রভাব তিনি দেখতে চান ব্যক্তির উপরে কতটুকু পড়ে। তাহলে ধূমপান মাত্রাগত দিক থেকে যদি বলি, যদি সেখানে 10টি সিগারেট হয় সেটিও একটি মাত্রা, যদি 20টি সিগারেট হয় সেটিও একটি মাত্রা, যদি 30টি সিগারেট হয় সেটিও একটি মাত্রা। তাহলে
আমরা কি করব, আমরা কতগুলো পরীক্ষণ পাত্রের উপরে এই মাত্রাগুলোকে প্রয়োগ করে আমরা দেখতে চাই কত মাত্রায় তার শারীরিক কত সমস্যা তৈরি হয়। তাহলে পরীক্ষণ পাত্রদেরকে বেছে নিলাম, বেছে নিয়ে প্রথমে কি করব, সেই পরীক্ষণ পাত্রকে আমরা 1 মাস ধরে 10টি সিগারেট বা বিড়ি তাদেরকে ধূমপান করালাম। এরপরে পরবর্তী 1 মাস তাদেরকে 20টি করে খাওয়ানো হলো। এর পরবর্তীতে 1 মাসে দেখা গেল সাপোজ 30টি খাওয়ানো হলো। এই যে মাত্রা কম বেশি করলেন, এই মাত্রা কি গবেষক সেই বাল্বের মাত্রা যেভাবে কম বেশি করেছিলেন ঠিক এভাবেই মাত্রা কম বেশি উনি করতে পারেন? যে মানুষটি কখনো ধূমপান করেনি তাকে আমি গবেষণার স্বার্থে 10টি বিড়ি খাওয়ালাম বা সিগারেট খাওয়ালাম, তাকেই আবার পরবর্তী মাসে আমি কি করালাম, বাড়িয়ে দিলাম, পরবর্তী মাসে আবার বাড়িয়ে দিলাম। তাহলে গবেষণার স্বার্থে কিন্তু এই কাজটি আমরা করতে পারি না। তাহলে এই জায়গাটায় আমরা গবেষণার আমরা ফলাফলটাও জানতে চাই, আসলে দিনে 10টি সিগারেট খেলে, দিনে 20টি খেলে বা দিনে 30টি খেলে কতটুকু শারীরিক সমস্যা হয়, কতটুকু ক্ষতি হয় বা কতটুকু তার রোগ জীবাণু তার মধ্যে বাসা বাঁধে, এটা আমরা জানতে চাই। কিন্তু এইভাবে আমরা পারি না। নীতি নৈতিকতা গবেষণার কতগুলো কিন্তু রুলস আছে, কতগুলো নিয়ম আছে, কিন্তু আমরা তথ্যটি জানতেও চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এই পর্যায়ে গবেষক এভাবে গবেষণাটি করতে পারেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে স্বাভাবিকভাবে সেই দিনে 10টি করে সিগারেট খায়, তিনি তাদেরকে বেছে নেবেন যারা নিয়মিতভাবেই খান। তারপরে তাদেরকে আর নতুন করে খাওয়ানোর কোনো কিছু নাই, তারা ন্যাচারালি তারা খান। তারপরে তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নেওয়া, তাদের কতটুকু শারীরিক সমস্যা হয় না হয় এগুলো নানা রকম রিপোর্ট দেখে, নানা রকম তাদের তথ্য উপাত্ত নিয়ে মেডিকেল রিপোর্ট দেখে কিন্তু তাদের কাছ থেকে একটি তথ্য পাওয়া যাবে। একইভাবে আমাদের সমাজে এমন মানুষও আছে যারা দিনে 20টি করে সিগারেট খায় বা ধূমপান করে, এরকম মানুষগুলোকে বেছে নেওয়া। আবার যারা 30টি করে খায় তাদেরকে বেছে নেওয়া। তাহলে স্বাভাবিকভাবেই যারা সমাজে আছে 10টি, 20টি বা 30টি খায় তাদেরকেই বেছে নিয়ে গবেষক কিন্তু গবেষণার একটি সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তাহলে কিন্তু গবেষককে কিন্তু গবেষণার স্বার্থে কিন্তু কাউকে সিগারেট খাওয়াতে হলো না বা ধূমপান করাতে হলো না। এভাবে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে গবেষক কী করে থাকেন, আমরা বলতে পারি যে এভাবে কিছু ব্যক্তিকে নির্বাচন করে নেন, বেছে নেন। এই বেছে নেওয়াকেই আমরা বলেছি নির্বাচন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, ধূমপানের সঙ্গে সম্পর্কযুক্ত একটি উদাহরণ দিলাম বটে, তবে নিঃসন্দেহে এটি আইনত প্রকাশ্য নিষিদ্ধ একটি বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটেও, কাজেই এটি স্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের ক্ষতির কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি যদি উদাহরণের দিকে খেয়াল করি, দেখো নির্বাচনের পরীক্ষণ পাত্রের দৌড়ের গতির উপর বয়সের প্রভাব যাচাই করা। এক্ষেত্রে যদি কোনো পরীক্ষণের একটি সমস্যা হয়ে থাকে এরকম যে আমরা আসলে দৌড়ের গতির উপরে বয়সের প্রভাব দেখতে চাই, অর্থাৎ কেমন বয়সের মানুষ কেমন দৌড়ায় এটা দেখতে চাই, এক্ষেত্রে পরীক্ষক ইচ্ছে মতো একজন পরীক্ষণ পাত্রের বয়স পরিবর্তন করতে পারে না। অর্থাৎ ধরো 10 জন পরীক্ষণ পাত্র বেছে নেওয়া হলো, আমরা দেখতে চাই তাদের বয়সের পরিপ্রেক্ষিতে কতটুকু তার পরিবর্তন হয়। তাহলে ধরে নাও তাদের বয়স এখন হচ্ছে 10 বছর, তার পরিপ্রেক্ষিতে তারা কতটুকু দৌড়ায়। এরপরে ওই ব্যক্তিগুলোর কি হবে, বয়স 11 হবে, 12 হবে, 15 হবে, 20 হবে। তাহলে আমাকে কি করতে হবে, সেই সময় পর্যন্ত বসে থাকতে হবে? অথবা আমি কি সেই দিন গবেষণা করতে গেলে কি সেই 10 বছরের মানুষটাকে কি আমি 11 বছর বানাতে পারবো? ওই দিনে কি আমি তাকে 12 বছর বানাতে পারবো? তাহলে সেটি কিন্তু পরিবর্তন করা সম্ভব না। কিন্তু গবেষক ওই 6 মাসের মধ্যে এরকম একটি রেজাল্ট জানতেও চান, 10 বছর, 12 বছর এবং 15 বছর, এই 3 বয়সের মধ্যে দৌড়ের গতি কেমন সেটি জানতে চান। তাহলে তিনি কি করতে পারেন, আমাদের সমাজে নিশ্চয়ই কিছু মানুষ আছে 10 বছরের, কিছু বালক আছে, বালিকা আছে, তাদের নেবেন বেশি, তাদের দৌড়ের গতিটা দেখবেন সে কতটুকু দৌড়তে পারে মিনিটে বা ঘন্টায়। ঠিক একইভাবে 12 বছর যারা আছে তাদেরকেও বেছে নেবেন, আবার 15 বছর যারা আছে তাদেরকেও বেছে নেবেন। এই 3 ক্যাটাগরির ছেলেমেয়েরাই আছেন, তাদের আলাদা আলাদাভাবেই কিন্তু তাদের দৌড়ের গতি দেখে তিনি সেই প্রতিযোগিতা করে অথবা সেই ফলাফলটা তিনি পেতে পারেন। এখানে কি করলো, তার বয়সটাকে কিন্তু পরিবর্তন করতে হলো না, ন্যাচারালি স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের সমাজেই কিন্তু 10 বছর, 12 বছর, 15 বছরের ছেলেমেয়েরা আছে, এদেরকে বেছে নেওয়া, 10 বছরের বেছে নেওয়া, 12 বছরের বেছে নেওয়া এবং 15 বছরের বেছে নেওয়া, এইটাকেই বলেছি আমরা নির্বাচন বা সিলেকশন। আমার বিশ্বাস দুটো উদাহরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের অনির্ভরশীল চল নিয়ন্ত্রণের জন্য 2টি কৌশল। এবার চলে যাই আমরা পরীক্ষণ বহির্ভূত চল নিয়ন্ত্রণের যে কৌশলগুলো আছে সেই কৌশলের জায়গায়। দেখো সেখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, পরীক্ষণ বহির্ভূত চল বলতে আমরা বলেছিলাম যে জৈবিক চল এবং মধ্যবর্তী চল, জৈবিক চল বা মধ্যবর্তী চল একই নাম, এবং বাহ্যিক চল। তাহলে মূলত আসলে জৈবিক চল এবং বাহ্যিক চল এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। সেই নিয়ন্ত্রণের জন্য এই চলগুলোকে বলেছি আমরা পরীক্ষণ বহির্ভূত চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু স্মরণ করিয়ে দেই, গবেষক যেটা প্রয়োগ করেন সেটা অনির্ভরশীল চল, যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে নির্ভরশীল চল। এরপরে বাদবাকি যে চলগুলো থাকে সেই চলগুলোর মধ্যে একটি থাকে হচ্ছে মধ্যবর্তী বা জৈবিক চল, আরেকটা হচ্ছে বাহ্যিক চল। এই মধ্যবর্তী এবং বাহ্যিক চলটাকেও যদি আমরা নিয়ন্ত্রণ না করি
তাহলে কিন্তু পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। এই চলগুলোকে নিয়ন্ত্রণ করাকে বলেছি আমরা পরীক্ষণ বহির্ভূত চল নিয়ন্ত্রণের কৌশল। একটা স্লাইড দেখতে পাচ্ছ, দেখো যে আমি এখানে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যদি বাইরে থেকে সাউন্ড চলে আসে তাহলে নিশ্চয়ই এই ক্লাসের জন্য সেটি একটি বাহ্যিক চল, পরীক্ষণ বহির্ভূত চল। পরীক্ষণ তো হচ্ছে আমি ক্লাস নেব, আমি অনির্ভরশীল চল প্রয়োগ করব, শিক্ষার্থীরা শিখবে, কিন্তু বাইরের শব্দের কারণে কিন্তু ক্লাসটা বিঘ্নিত হতে পারে। একইভাবে দেখো সেখানে পর্যাপ্ত আলো না থাকতে পারে, পর্যাপ্ত আলো না থাকলে বলে ক্লাসটি বিভ্রান্ত হতে পারে, সময়ের জায়গায় কিছু বিভ্রান্তি হতে পারে, এগুলো কিন্তু সবই কিন্তু কতগুলো বাহ্যিক চল। একইভাবে দেখো ঠিক স্লাইডের নিচের ছবিটার দিকে খেয়াল করে দেখো, শিশুটা ঘুমিয়ে পড়েছে বা ঘুম পাচ্ছে, তাহলে ক্লাস নিচ্ছে, তার ক্লান্তি কাজ করছে বা তার ঘুম পাচ্ছে, তার ভিতরে সেই ক্লান্তির জায়গাটি আছে, তার ঘুম পাচ্ছে, তার আবেগের জায়গাটি একটু ভিন্ন রকম আছে, তাহলে কিন্তু আমার এই কার্যক্রম, আমার এই ক্লাসটি সে ঠিকমতো ক্যাচ করতে পারবে না। ঠিক কোনো কারণে দেখো যে ডান দিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, সে একটু অন্যরকম অবস্থায় আছে, কোনো কারণে দেখা গেল সে হয়তো একটু স্বাভাবিক আবেগের জায়গায় নাই, তাহলে কিন্তু তার উপরে যদি কোনো কিছু প্রয়োগ করি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি যার প্রভাব দেখতে চাই সেই প্রভাবটা ঠিকমতো দেখতে পারবো না। তাহলে ব্যক্তির ভেতরে যে চলগুলো আছে, তার মধ্যবর্তী, তার জৈবিক, তার অন্তর্ভুক্ত যে চলগুলো আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে কী করতে হয়, বিবেচনায় নিয়ে আসতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে আমরা এখন দেখব এই পরীক্ষণ বহির্ভূত চল বা বাহ্যিক চল এবং মধ্যবর্তী চলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে কৌশলগুলো আছে। ইতিমধ্যে তোমরা স্লাইডটা দেখেছিলে, আরেকবার একটু চলে যাই আমরা সেই স্লাইডে। দেখো, দেখতে পাচ্ছ সেই স্লাইডটি, চল নিয়ন্ত্রণের কৌশল বলে 7টি নাম তোমরা ইতিমধ্যে আমরা পড়েছি। সেই স্লাইডটি তোমরা আবার দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করো যে আমরা প্রথম যেটি আছে সেটা হচ্ছে 1 নম্বর যে অপসারণ বা এলিমিনেশন, এইটা নিয়ে কথা বলি। অপসারণ বলতে কি বোঝায়? সরিয়ে ফেলা। সরিয়ে ফেলা বলতে ধরো এই যে পরীক্ষাগার, এই পরীক্ষাগারের মধ্যে ধরো এই মুহূর্তে এসে একজন কথা বলছে এবং অথবা সে এমন কিছু আচরণ করছে যা দিয়ে আমার ক্লাসের মনোসংযোগ বিনষ্ট হচ্ছে, তাহলে কি করতে হবে? তাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। এই সরিয়ে দেওয়াটাকে বলেছি আমি অপসারণ। অথবা এখানে ক্লাস নিচ্ছি, একটি ফ্যান খুব জোরে জোরে শব্দ করছে, সেই শব্দের কারণে দেখা গেল কি আমি ক্লাসটা ঠিকমতো নিতে পারছি না, তাহলে কি করতে হবে? ফ্যানটাকে বন্ধ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা পরীক্ষাগারের পরিবেশে যদি কোনো কিছু সমস্যা তৈরি করে সেটাকে সরিয়ে ফেলাটাকে বলেছি আমরা অপসারণ। তো এই অপসারণের জায়গা থেকে একটু খেয়াল করো যে আমরা একটু যদি স্লাইডের দিকে খেয়াল করো তাহলে দেখো যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ওই চলের প্রভাব থেকে মুক্ত রাখাকেই বলছি অপসারণ। অর্থাৎ অনির্ভরশীল চল প্রয়োগ করব, নির্ভরশীল চলের পরিবর্তন আসবে, কিন্তু ওই বাহ্যিক চলটি যদি কোনো সমস্যা তৈরি করে ওই চলটাকে কি করব? এই পরিবেশ থেকে দূরে সরিয়ে দেব বা ওইটাকে মুক্ত রাখবো। এই মুক্ত রাখাটাকে বলেছি আমরা সরিয়ে দিয়ে মুক্ত রাখা, এই জন্য বলা হয়েছে এটাকে অপসারণ। ঠিক উদাহরণও এখানে একটি লেখা আছে, অমন উদাহরণে লেখা আছে পরীক্ষণ করার সময় বাইরের শব্দ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাহলে দরজা জানালা বন্ধ রেখে অথবা পরীক্ষণের শব্দ যে কোনোভাবে নিয়ন্ত্রণ করেও কিন্তু এই বাহ্যিক চলটাকে নিয়ন্ত্রণ করা যায়। দেখো এই যে একটি ছবি দেখতে পাচ্ছ অপসারণের, ধরো এই যে যেখানে আমি দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি সেখানেই ধরো এরকম একটি পরিবেশ, বাইরে মাইক বাজছে, তাহলে আমাকে কি করতে হবে? তাদেরকে অনুরোধ করে বা যে কোনোভাবে হোক, যদি এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে সেই সাউন্ডটা বন্ধ করতে হবে। অথবা কি করতে হবে? আমার এই ঘরের দরজা জানলাটাকেই বন্ধ করে ফেলতে হবে। আবার দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে অথবা গাড়ি যাচ্ছে, আমি কি ইচ্ছে করলে পরে এই রাস্তাটাকে বন্ধ করতে পারবো আমার গবেষণার স্বার্থে? সেটিও সবসময় পারা সম্ভব হবে না। তাহলে কি করতে হবে? সেই জায়গা থেকে আমাকে দরজা জানলা বন্ধ করে আমাকে এমন একটি পরিবেশ আমাকে এখানে নিয়ন্ত্রণ করতে হবে যাতে বাইরের সেই শব্দটি এসে এখানে সমস্যা তৈরি না করতে পারে। তাহলে আমরা অপসারণ কিন্তু নানাভাবে করতে পারি। গবেষণাগারের ভেতরেই কোনো কিছু আছে সেটাকে সরিয়ে দেওয়া, অথবা বাইরে থেকে এসে এখানে সমস্যা তৈরি করতে পারে, সেটাকে যেন না আসতে পারে সেটাকে থেকে মুক্ত রাখা। আবার একটি স্লাইড দেখো অপসারণের প্রেক্ষাপটেই। আবার কিছু কিছু জৈবিক চল আছে যেগুলো পরীক্ষণমূলক পরিস্থিতি থেকে বাদ দেওয়া যায় না, যেমন পরীক্ষণ পাত্রের বয়স, লিঙ্গ ইত্যাদি। তাহলে বাইরে থেকে যেগুলো এসছে সেগুলোকে ধরো যে আমি নিয়ন্ত্রণ করলাম, দরজা জানলা বন্ধ করে দিলাম, কিন্তু যার উপরে পরীক্ষণ পরিচালনা করা হচ্ছে তার বয়স, তার লিঙ্গ, এগুলোকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? এসব চল যাতে নির্ভরশীল চলের উপরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে সেজন্য সেগুলোকেও অপসারণ করার প্রয়োজন হয়, কিন্তু আমরা তো ইচ্ছে করলে পরে সেটাকে অপসারণ করতে পারি না। যেমন বয়স, লিঙ্গের প্রভাব অনির্ভরশীল চলকে মুক্ত রাখতে হলে
অপসারণ প্রক্রিয়া শুধুমাত্র আমরা কি করতে পারি, যেহেতু এই জায়গায় কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এই গবেষণার স্বার্থেই আমরা একই জাতীয় অর্থাৎ লিঙ্গের প্রভাব যদি পড়ে কোনো একটি গবেষণায়, সেক্ষেত্রে আমরা একই লিঙ্গের অর্থাৎ ছেলে হলে ছেলের উপরেই গবেষণা করতে পারি, মেয়ে হলে মেয়ের উপরেই গবেষণা করতে পারি। দুটো দল যদি করি, এক দলেও ছেলে থাকবে, আরেক দলেও ছেলে থাকবে, এক দলেও মেয়ে থাকবে, আরেক দলেও মেয়ে থাকবে, এভাবে দুটি দলের মধ্যে কিন্তু আমি তুলনা করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে হলো কি, ছেলেদের সঙ্গে ছেলেদেরই তুলনা, ছেলেদের সঙ্গে মেয়েদেরই তুলনা। এক্ষেত্রে ছেলে এবং মেয়েদের মধ্যে আমি এই জায়গাটা করতে পারছি না, এই কারণেই, কারণ এখানে লিঙ্গ একটি ফ্যাক্টর। কারণ হচ্ছে এই লিঙ্গটাকে আমি কোনোভাবে এখানে এই প্রক্রিয়া, এই অপসারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই কখনো কখনো আমাদের সেই এগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে, লিঙ্গ, বয়স, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের তো আরও অনেকগুলো কৌশল আছে, আমরা হয়তো তখন সেই সব কৌশলের মধ্য দিয়ে আমরা তখন যাবার চেষ্টা করব। তাহলে আমরা অপসারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে বুঝলাম পরীক্ষাগারের পরিবেশে কোনো কিছু অবাঞ্ছিত কিছু থাকলে পরে সেটাকে সরিয়ে দেওয়া, বাইরে থেকে কোনো কিছু আসলে সেটাকে বন্ধ করা, অথবা ভেতরেই যদি কোনো জৈবিক চল বা মধ্যবর্তী চল থাকে সেগুলোকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে একই জাতীয়, একই বয়সের দুটি দল অথবা একই লিঙ্গের দুটি দল নিয়েও কিন্তু পরীক্ষণ করে সেখানে অপসারণ প্রক্রিয়াটা করে কিন্তু নিয়ন্ত্রণ করা বা একটা ভারসাম্য স্থাপন করার সুযোগ আছে। আমরা চলে যাই আমাদের 2 নম্বর যে নিয়ন্ত্রণের কৌশলটি আছে, সেটা হচ্ছে অবস্থার সমতা বা ধ্রুবকতা, কনস্ট্যান্সি অফ কন্ডিশন। দেখো একটু আমি স্লাইডটা যদি একটু পড়ে শোনাই। সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না, একটু আগেই বলেছি। এই সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ্য রাখতে হবে পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণ পাত্রের উপর যেন এগুলো অপরিবর্তনীয়ভাবে বা সমানভাবে ক্রিয়াশীল হয় বা সমানভাবে ক্রিয়াশীল থাকে। কোনো পরীক্ষণে অনির্ভরশীল চল বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করতে হলে সকল পরীক্ষণ পরিস্থিতির উপরে সমতা রক্ষা করাই হচ্ছে অবস্থার সমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি আজকে ক্লাস নিচ্ছি, আমি তোমরা ক্লাসটি করছো বা শেখার চেষ্টা করছো, তো এই পরীক্ষণটি করবার জন্য যদি আমার অবস্থার সমতা বা ধ্রুবকতার ব্যাপারটাকে কেন্দ্র করে আমি চলে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে অবস্থার সমতা বলতে কি বোঝাচ্ছে, আজকে যে পরীক্ষাগারের যে পরিবেশটি, গবেষণাগারের যে পরিবেশটি, আমার ক্লাসরুমের যে পরিবেশটি, এইটি একটি অবস্থা। এই অবস্থার সঙ্গে আমি যদি আরেক দিন ক্লাস নেই এবং সেই ক্লাসটি ধরে নাও যে আজকে নিচ্ছে আমি এ সেকশনের ক্লাস, একই জিনিস পড়াবো আবার আরেক দিন বি সেকশনে, আমি দেখতে চাই যে এ সেকশনের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত মেধাবী না বি সেকশনের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত মেধাবী। অর্থাৎ এ সেকশনে পড়ানোর পরে তারা কেমন রেসপন্স করে এবং বি সেকশনে পড়ানোর পরে তারা কেমন রেসপন্স করে, এই দুটো রেসপন্সের তুলনা করেই কিন্তু আমি বুঝে যাব কারা বেশি মেধাবী। তাহলে আমাকে কি করতে হবে, আমি একটি মানুষ আজকে ঠিক যেভাবে 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, আরেক দিনও কিন্তু তাদেরকেও কিন্তু 1 ঘন্টার ক্লাস নিতে হবে। এইটা নিতে গিয়ে ধরে নাও যে আজকে ক্লাস নিচ্ছি ঠিক যেখানে, আরেক দিন তাদের ক্লাস নিতে গিয়ে, বি সেকশনে ক্লাস নিতে গিয়ে যদি সেখানকার পরিবেশটা এরকম না থাকে, অর্থাৎ সেদিন দেখা গেল কি যে ঠিকমতো বাল্ব দুটো কাজ করছে না, অথবা সাউন্ডটা ঠিকমতো কাজ করছে না, অথবা আজকে যে তাপমাত্রা সেদিনের তাপমাত্রাটা ভিন্ন রকম, এর কারণেও কিন্তু কি হতে পারে, আমি যার প্রভাব দেখতে চাই সেই প্রভাবটা কিন্তু পার্থক্য হতে পারে। কোনো কারণে দেখা গেল কি আজকে যারা ক্লাস করছো তারাই ভালো করলে, বি সেকশনে যারা আছো তারা অপেক্ষাকৃত দুর্বল করলে, এবং দুর্বল করার পরিপ্রেক্ষিতে আমি বি সেকশনকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো অপেক্ষাকৃত ওদের থেকে একটু দুর্বল শিক্ষার্থী আমার কাছে মনে হচ্ছে। তখন ওরা বলল, স্যার আপনি সেই দিন যে ক্লাস নিয়েছিলেন, সেদিন শব্দ, সেদিন আপনি যেভাবে বুঝিয়েছেন, যে পরিবেশে করেছেন, আজকে আমাদের কিন্তু পরিবেশটা কিন্তু একই রকম না। একই রকম পরিবেশ যদি দিতেন স্যার, তাহলে নিশ্চয়ই আমরা তাদের থেকে ভালো করতাম। তাহলে দেখো এই যে এই অবস্থায় কিন্তু গবেষক বা শিক্ষকের কিন্তু উত্তর দেবার রাস্তা নেই, সত্যি সত্যি পরিবেশ একরকম ছিল না। তাহলে আমি এই প্রশ্নের উত্তর যদি আমি সত্যি সত্যি ভালোভাবে দিতে চাই, তাহলে দুটি পরিবেশকে কি করতে হতো, গবেষককে একই রকম করতে হতো। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম প্রশ্ন করার সুযোগটা কিন্তু তারা পেত না। আমরা দেখতে পাচ্ছি যে একটু ব্যাটারি মনে হয় একটু লো হয়ে যাচ্ছে, ক্লোজ হচ্ছে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করব, দুটো পরিবেশকে আমরা কি করব, একই রাখবার চেষ্টা করব, তাহলে কিন্তু সেই পরিবেশ নিয়ে কেউ কথা বলবে না। তাহলে আবার দেখো শুধুমাত্র পরিবেশের সঙ্গে আরও কিছু বিষয় চলে আসতে পারে। স্যার আপনি সেই দিন সেই ক্লাসে যত সুন্দরভাবে, যত চমৎকারভাবে উদাহরণ দিয়েছিলেন, আমাদের ক্লাসে কিন্তু একইভাবে সব কিছু উদাহরণগুলো দেননি, সে জায়গায়ও মনে হচ্ছে স্যার পার্থক্য হয়েছে। তাহলে এটিও কিন্তু একটা ভেরিয়েশনের জায়গা তৈরি হয়ে গেল। তাহলে অবস্থা বলতে দেখো এই অবস্থা এবং ওই অবস্থায় সব কিছুই একই থাকতে হবে।
আলো বাতাস তাপমাত্রা পরীক্ষাগারের পরিবেশ এবং যিনি উপস্থাপন করছেন যিনি চল প্রয়োগ করছেন তার উপস্থাপনও কিন্তু একই রকম হতে হবে। এই দুটো যদি একই রকম না হয় তাহলে কিন্তু যে কেউ কিন্তু প্রশ্ন তুলতে পারে, এবং প্রশ্ন গবেষণায় যদি বা পরীক্ষণে যদি কেউ প্রশ্ন তোলে সেই প্রশ্নের উত্তর যদি গবেষক না দিতে পারেন যৌক্তিকভাবে তাহলে কিন্তু সেই ফলাফলটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই কারণেই চলকে আমাদের কি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। অবস্থার ধ্রুবকতা বা সমতা মানে দুটি অবস্থাকে নিয়ন্ত্রণ করা। দুটি অবস্থাকে সমানভাবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন একটি কাজ। তাহলে কি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ইচ্ছে করলেই কিন্তু এরকম একটি কাজ খুব সহজে করা সম্ভব নয়। আমি আজকে ঠিক 1 ঘন্টা যেভাবে যা যা বলেছি, যেভাবে যা যা উদাহরণ দিয়েছি, পরবর্তী আরেকদিন বি সেকশনে একইভাবে সব কিছু হুবহু কিন্তু বলা খুব কঠিন একটি কাজ, যাবে না, অসম্ভব একটি বিষয়। তাহলে তো নিশ্চয়ই যে কোনো একটি পক্ষ প্রশ্ন তুলতেই পারে, এ দল বা বিদল। এই অবস্থায় যদি এরকম একটি বিষয় হয় যে একেবারে ভিডিও একটি ক্লাস, সেই ভিডিও ক্লাসটি তোমাদের ক্লাসে ছেড়ে দেওয়া হলো এ সেকশনে, ঠিক একইভাবে সেই ক্লাসটি আবার ছেড়ে দেওয়া হলো বি সেকশনে, তাহলে দেখো এই জায়গায় কিন্তু বলতে পারবে না সেদিন যেভাবে ক্লাস নেওয়া হয়েছে পরের দিন অন্যভাবে শিক্ষক ক্লাস নিয়েছে। তাহলে দেখো দুটি অবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে সেই যিনি উপস্থাপন করেছেন তার উপস্থাপনটাও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়ে গেল। দুটি অবস্থাকে সমান সমান রাখা, আলো বাতাস তাপমাত্রা এবং যিনি উপস্থাপন করেছেন তার উপস্থাপনটাও একইভাবে দুটো দলের উপরে প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে যদি কোনো কারণে দেখি যে সত্যি সত্যি এ দলই বি দল থেকে ভালো করলো, তাহলে এই পর্যায়ে আমরা বলতে পারি যে হ্যাঁ সত্যি সত্যি এ দলই বা এ সেকশনের শিক্ষার্থীরাই অপেক্ষাকৃত মেধাবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই উদাহরণের মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝে গেছো। আমরা স্লাইডেও একটু উদাহরণ খেয়াল করি। দেখো একটু এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো দুটো কালার, একটা হলুদ আলো একটা হচ্ছে নীল আলো, এই দুটো আলোর প্রভাব আমরা দেখতে চাই। তাহলে একইভাবে দেখো উপরের ছবিটি দেখলে হলুদ আলোটি দেখো ঠিক বরাবর চলে গেছে, মাথায় গিয়ে সেখানে প্রতিক্রিয়া করেছে, আবার একটু ত্রিভুজের মতো হয়েও কিন্তু সেই মাথায় চলে গেছে। ঠিক একইভাবে যদি আমি নীল আলোটার দিকে তাকাই, সেই নীল আলোটাও কিন্তু একইভাবে সোজাসুজি যেমন মাথায় গিয়েছে, একইভাবে সেই ত্রিভুজ আকৃতি হয়েও কিন্তু আবারও সেই মাথায় পৌঁছে গেছে। অর্থাৎ শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে হলুদ আলো আর হচ্ছে নীল আলো। অর্থাৎ গবেষক দেখতে চেয়েছিলেন যে এই আলোর রঙের পার্থক্যের কারণে পরীক্ষণ পাত্রের মধ্যে কোনো পার্থক্য হয় কিনা, অর্থাৎ হলুদ আলো প্রয়োগ করলে মস্তিষ্কে কিভাবে ক্রিয়া করে এবং নীল আলো প্রয়োগ করলে পরে কিভাবে মস্তিষ্ক ক্রিয়া করে, এই পরীক্ষণটি উনি দেখতে চেয়েছিলেন। বাদবাকি জায়গা থেকে দেখো তোমরা সমস্ত জায়গাগুলোকে উনি একই রাখবার চেষ্টা করেছেন। উপরের যে অবস্থাটি সেটি যেরকম একটি অবস্থা, পরীক্ষাগার পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু, নিচেরটিও একই। পার্থক্য কি করেছেন? শুধুমাত্র অনির্ভরশীল চলের পার্থক্য করেছেন, কারণ উনি দেখতে চেয়েছিলেন বিভিন্ন রঙের প্রভাব, বিভিন্ন রঙের প্রভাব, অর্থাৎ বিভিন্ন রঙের পরিপ্রেক্ষিতে পার্থক্য তৈরি হয় কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটু দেখে নেই আরেকটি উদাহরণ। ঠিক যেমনটা একটু আগে বলেছিলাম আমি, উদাহরণটা আমি একটু এখানে স্লাইডের মধ্যে রেখেছি, তোমাদের যদি একটু বুঝতে সুবিধা হয় তারই অংশ হিসেবে স্লাইডে রেখেছি। আমি একবার রিডিং শুধুমাত্র পড়ে দেই। যদি একজন শিক্ষকের 1 ঘন্টার পাঠদানের উপরে 2 সেকশনের শিক্ষার্থীদের শিক্ষণের পরিমাপের তুলনা বা ফলাফল যাচাই করতে চান, এক্ষেত্রে এ ও বি উভয় সেকশনের ক্ষেত্রেই শিক্ষক কী করবেন, একইভাবে মৌখিক উপস্থাপনার মধ্য দিয়ে ক্লাস পরিচালনা করতে গেলে এক সেকশন থেকে আরেক সেকশনের মধ্যে উপস্থাপনা, শিক্ষণের বিষয়বস্তু, সব উদাহরণ সব কিছু পার্থক্য তৈরি হতে পারে। এই পার্থক্যকে মিনিমাইজ করবার জন্য, পার্থক্যকে সমতা আনবার জন্য কী করতে হবে, ওই যে বলেছিলাম একটা ভিডিও ছেড়ে দিলে পরে এই একই ভিডিও যদি 2টি ক্লাসে উপস্থাপিত হয় তাহলে কিন্তু এই পার্থক্যটা তৈরি হবে না। ঠিক একইভাবে দেখো আমি যে উদাহরণটা বলেছি সেই উদাহরণটাই আমরা এখানে আরেকটি স্লাইডের মধ্যে রেখেছি। আমি আর এটা ব্যাখ্যার মধ্যে যাই না, তোমরা এই স্লাইডটা দেখলে পরেই তোমরা একটু বুঝে যাবে। সবশেষে দেখো উদাহরণ 2-এর মধ্যে বলা হয়েছে তোমরা যখন ব্যবহারিকগুলো করো তখন তোমরা কি করো, পরীক্ষণ পাত্রকে মুখে মুখে নির্দেশাবলী দাও, না দেখে বলো। তো দেখা যাবে যে আমরা যদি একাধিক পরীক্ষণ পাত্রের উপরে এই নির্দেশাবলীটা প্রয়োগ করতে যাই তাহলে না দেখে দেখে বলতে গেলে কিন্তু এক পরীক্ষণ পাত্র থেকে আরেক পরীক্ষণ পাত্রের ক্ষেত্রে নির্দেশাবলী কিন্তু পার্থক্য হতে পারে। এই নির্দেশাবলীর পরিপ্রেক্ষিতে তার কাজের আমরা প্রতিক্রিয়া দেখতে চাই, তাহলে নির্দেশাবলী যদি পার্থক্য হয় তাহলে কিন্তু কাজের মধ্যেও পরীক্ষণ পাত্রদের মধ্যে পার্থক্য তৈরি হবে। কিন্তু আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে একইভাবে নির্দেশাবলী দেব, কে কিভাবে কাজ করে। কিন্তু নির্দেশাবলী যদি পার্থক্য তৈরি করে, নির্দেশাবলীর উপস্থাপনে যদি পার্থক্য হয় তাহলে তো পরীক্ষণ পাত্রের ক্ষেত্রে পার্থক্য হবে। এই কারণে করা হয় কি, সেই নির্দেশাবলীটা যদি আমি মুখে মুখে না বলে যদি লিখিতভাবে কোনো কিছু উপস্থাপন করি, লিখিত আকারেই তাদেরকে দেখা গেলো 3 মিনিট ধরে উপস্থাপন করলাম। একইভাবে সেই নির্দেশাবলীটা আরেকজনের সামনে 3 মিনিট ধরে উপস্থাপন করলাম, আরেকজনের সামনে 3 মিনিট ধরে উপস্থাপন করলাম, তাহলে 3 মিনিট আমি নিয়ন্ত্রণ করলাম
এবং লিখিত আকারে যখন উপস্থাপন করলাম তখন কিন্তু কোনো শব্দ কোনো লাইন কিন্তু কম বেশি হওয়ার সুযোগটি নাই। এমনিভাবে আমাদের কী করতে হয়, অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষাগারে এইভাবে সমতা স্থাপন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বরটি আমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবার চলে যাই আমরা নাম্বার 3, তুল্য মূল্যায়ন বা ভারসাম্যকরণ, বা যেটাকে বলেছে ব্যালান্সিং, ব্যালান্স করা। নিশ্চয়ই ইংরেজিটা অনেক বেশি পরিচিত। আমরা বিভিন্ন সময় ব্যালান্স করি না, দাঁড়িপাল্লা ব্যালান্স করতে হয় না। আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন কি করি, একদিকে ওজন থাকে, শিলপাল্লা থাকে, আর একদিকে দ্রব্য থাকে, দুটোর মধ্যে একটি সমতা যখন হয় তখন আমরা বলি ব্যালান্স হয়ে গেছে। ঠিক এমনিভাবে আমরা আমাদের এই চল নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কখনো কখনো ব্যালান্স করতে হয়। এই যে একটি ছবি দেখতে পাচ্ছ, দেখো তো একটু, একদম ব্যালান্স অবস্থায় আছে না? একটি পাথর, তার উপরে দেখো একটি সুন্দরভাবে একটি বিশেষ একটি অবস্থায় আরও 2টো পাথর রাখা হয়েছে, তার উপরে আবার দেখো আবার 2টো পাথর রাখা হয়েছে। তাহলে দেখো এখানে একটি কিন্তু ভারসাম্য বজায় রাখছে। আবার যদি মনে করি যে ঠিক দুটো দুটো করে যে 4টি, একদম শেষে যে 2টো আছে সেই 2টোর মধ্যে দেখো একটা বড় একটা ছোট, তার নিচে ইমিডিয়েট নিচে যে 2টো আছে মাঝখানে সেখানে একটি বড় একটি ছোট, এভাবে যদি দুটি দুটি করে আমরা একটি দল বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি এই দল দুটোর মধ্যে একটা ভারসাম্য আছে। অর্থাৎ একটা দলে যদি 10 জন থাকে আর একটা দলে যদি 10 জন থাকে তাহলে আমরা কি করতে পারি, সংখ্যার দিক থেকে এখানে একটা ভারসাম্য আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো অনেক সময় আমরা কি করে থাকি, নানা ক্ষেত্রে নানাভাবে আমাদেরকে কী করতে হয়, পরীক্ষণের স্বার্থে ভারসাম্য স্থাপন করতে হয়। কারণ ইতিমধ্যে যে উদাহরণগুলো দিয়েছি আমি সবসময় 2টো দলের কথা বলিনি। কখনো কখনো দেখা যাবে কি যে আমাদের পরীক্ষণ করতে গেলে প্রায় ক্ষেত্রেই আমাদের 2টো দল নিয়ে কাজ করতে হয়। সেই দলের মধ্যে হতে পারে একটি হচ্ছে পরীক্ষণ দল আর একটি হচ্ছে নিয়ন্ত্রিত দল। আমরা নিয়ন্ত্রিত দলকে কি বলেছি, এটা শুধুমাত্র পরীক্ষণ দলের সঙ্গে তুলনা করবার জন্য একটি দল। তাহলে দল দুটো কিন্তু একই হতে হবে। পরীক্ষণ দলের উপরে কি করব, আমরা কিছু প্রয়োগ করব, আর নিয়ন্ত্রিত দলের উপরে সেই অনির্ভরশীল চলটি প্রয়োগ করব না। কিন্তু দল দুটো কিন্তু একই রকম হতে হয়, অর্থাৎ দল দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকতে হয়। এই যে দেখো একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে একটি বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। 2টি দল, একদিকে দেখতে পাচ্ছি আমরা 3 জনকে, তার মধ্যে 3 জনই, বাম দিকে দেখতে পাচ্ছি 3টি ছেলেকে দেখতে পাচ্ছি, আর ডান দিকে যে দলটি আছে সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে মিলে দলটি আছে। তাহলে তোমাদের মনে হতে পারে যে এখানে কি ভারসাম্য নেই? একটি বিতর্ক প্রতিযোগিতা করবার জন্য একই ক্লাসের বা একই লেভেলের, সেটা হতে পারে উচ্চ মাধ্যমিক, হতে পারে ক্লাস 10, এই একটা ব্যালান্স। পাশাপাশি কি 2টি স্কুল এখানে প্রতিযোগিতা করছে সমবয়সী। আমরা কিন্তু এখানে লিঙ্গের প্রভাব দেখতে চাইনি, ছেলে নামে এটা দেখতে চাইনি। সংখ্যা 3 আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু একটি ব্যালান্স আছে, অর্থাৎ এই ভারসাম্য আছে বলেই কিন্তু এরকম একটি প্রতিযোগিতা হচ্ছে। তা না হওয়ার পরে কিন্তু কোনো একটি প্রতিযোগিতা সেটি যদি কোনো কারণে অন্য কোনো মধ্যবর্তী চল বা অন্য কোনো চলের কারণে যদি সেটি প্রভাব বিস্তার করার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেখানে সেই ভারসাম্য জায়গাটি থাকবে না। কিন্তু এরকম একটি অবস্থায় কিন্তু কেউ প্রশ্ন তুলবে না এখানে ভারসাম্য নেই। একই ক্লাসের শিক্ষার্থী, 2টি দল, সেখানে ছেলে মেয়ে থাকতেই পারে, সংখ্যা 3 এবং 3 আছে, এখানে 3 জন কথা বলার সুযোগ পাবে, ওখানে 3 জন কথা বলার সুযোগটি পাবে। দেখো আরেকটি দল, দেখো ঠিক এটিও বিতর্ক প্রতিযোগিতার, ঠিক ডান দিকে দেখো 3টি মেয়ে একটি দলে একটি স্কুল থেকে প্রতিনিধিত্ব করছে, বাম দিকে আর 3টি ছেলেকে দেখতে পাচ্ছি, সেটি একটি দল। এখানেও কিন্তু একটি প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু যারা ভালো করেছে আমরা তাদেরকেই ধরে নিয়েছি, তারাই হচ্ছে অপেক্ষাকৃত বিতর্কের ক্ষেত্রে ভালো করেছে সেটি। তাহলে এই যে 3-3 এর মধ্য দিয়ে কিন্তু একটা ব্যালান্স সেখানে আছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন কিছু কিছু প্রতিযোগিতা থাকে যে প্রতিযোগিতার জন্য একদিকে ছেলে আরেকদিকে মেয়ে, এর পরিপ্রেক্ষিতে দেখা যাবে এই যে লিঙ্গের পার্থক্য একটি, এই পার্থক্যের কারণে যদি কোনো একটি পরীক্ষণ প্রশ্নবিদ্ধ হয় তখন কিন্তু বলবে যে না দল দুটি তো ভারসাম্য হয়নি, এক্ষেত্রে কিন্তু বলছে না। কিন্তু কখনো কখনো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দল গঠন করতে গেলে কী করতে হয়, আমাদেরকে ভারসাম্য রক্ষা করতে হয়, 2টি দল একই রকম রাখতে হয়। কিন্তু এখানেও আমরা একই রকমই রেখেছি, 3 জন রেখেছি, একই ক্লাসের রেখেছি, কাজে এটি একটি ভারসাম্য আছে। কাজেই এখানে আমরা মেধা যাচাই করতে চেয়েছি, কাজে ছেলে এবং মেয়ের পার্থক্যের কারণে পার্থক্য কিন্তু এখানে আমরা দেখতে চাইনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো আরেকটি ছবি, এখানেও একটি ব্যালান্স, একই বয়সের 2টি ছেলে মেয়ে এবং তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যে ভালো করবে তাকে বলতে পারি যে হ্যাঁ সে ভালো, অথবা মনে করতে পারি, আমরা যদি মনে করে থাকি এখানে আমি দেখতে চাই কি লিঙ্গের প্রভাবই দেখতে চাই, তাহলে ব্যাপারটি দেখো যে আমরা ভারসাম্য করেছি কিভাবে, যে একটি ছেলে একটি মেয়ে এবং সমবয়সী, এটাও কিন্তু একটি ভারসাম্য। এবং সত্যি সত্যি দেখলাম যে ছেলেটি মেয়েটির থেকে ভালো করলো, শক্তিমত্তায় ছেলেটি জয়ী হলো।
তাহলে আমরা দেখতে চেয়েছিলাম লিঙ্গের প্রভাব, ছেলেরা ভালো করে না মেয়েরা ভালো করে। ছেলেদের 10 জন ছিল, মেয়েরাও 10 জন ছিল, 10টি ছেলেই দেখা গেল 10টি মেয়েকে হারিয়ে দিল। এ থেকে আমরা বলতে পারি ছেলেদের শক্তিমত্তা এই খেলার ক্ষেত্রে অপেক্ষাকৃত মেয়েদের তুলনায় বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, যদি ব্যাপারটি হয় এরকম যে আমরা এই লিঙ্গের প্রভাব দেখতে চেয়েছিলাম বলে এই জায়গাটি এরকমভাবে ব্যালেন্স করেছি, কিন্তু যদি দেখতে চাই যে আমরা প্রশিক্ষকের প্রভাব, ধরে নাও এই ছেলেদের প্রশিক্ষক হিসাবে একজন শিক্ষক দায়িত্বে আছেন, তিনি 1 মাস ধরে ছেলেদেরকে প্রশিক্ষণ দেবেন এই প্রতিযোগিতার জন্য, আর এই মেয়েদের দায়িত্বে আছেন আরেকজন শিক্ষক, বি শিক্ষক, এবং দুজন শিক্ষকই কী করেছেন 1 মাস ধরে ট্রেনিং করিয়েছেন। আমরা দেখতে চেয়েছি কোন প্রশিক্ষক অপেক্ষাকৃত ভালো। তো এ শিক্ষক ছেলেদের দায়িত্ব নিয়েছিলেন আর বি শিক্ষক মেয়েদের দায়িত্ব নিয়েছিল, এবং পরবর্তীতে যখন প্রতিযোগিতা হলো প্রশিক্ষণ শেষে দেখলাম ঠিক ছেলেরা ভালো করে বসলো। এর পরিপ্রেক্ষিতে বলতে পারি এ প্রশিক্ষক ভালো। তাহলে কি এটি বি প্রশিক্ষক মেনে নেবেন? বা আমাদের গবেষণার পরিপ্রেক্ষিতে যারা গবেষণা বোঝেন, গবেষণা নিয়ে যারা প্রশ্ন করেন বা সার্বজনীনভাবে এটি মেনে নেবেন? মেনে নেবেন না। কারণটা হচ্ছে কি, যে প্রকৃতিগতভাবে ন্যাচারালি আমরা জানি যে ছেলেদের শক্তি মেয়েদের শক্তির তুলনায় অপেক্ষাকৃত একটু বেশি। তাহলে এখানে কি প্রভাব বিস্তার করেছে? এখানে কিন্তু সেই প্রকৃতিগত বিষয়টা, সেই মধ্যবর্তী চল, সেই যে লিঙ্গের প্রভাব, সেটি কিন্তু এখানে প্রভাব বিস্তার করেছে। এখানে প্রশিক্ষককে যদি আমরা চেঞ্জ করে দিতাম, যদি কোনো কারণে এ প্রশিক্ষককে আমি মেয়েদের দায়িত্বে দিলাম আর বি প্রশিক্ষককে আমি ছেলেদের দায়িত্বে দিতাম, আবারও দেখতাম সেই ছেলেরাই সেখানে ভালো করেছে। তাহলে দেখো, আমরা দেখতে চেয়েছিলাম প্রশিক্ষকের প্রভাব, কিন্তু কার প্রভাব দেখলাম? দেখলাম লিঙ্গের প্রভাব, অর্থাৎ ছেলে না মেয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু পার্থক্য তৈরি হয়ে গেল। এই কারণে এই জায়গাটায় কি করতে হবে? এই জায়গাটায় ব্যালেন্স করতে হবে। তাহলে এ প্রশিক্ষক যদি প্রশিক্ষণের দায়িত্ব নেন, তার দলে যদি 10 জন থাকে, তাহলে তার দলে থাকবেন 5 জন ছেলে 5 জন মেয়ে। ঠিক বি প্রশিক্ষকের ক্ষেত্রে একইভাবে 5 জন ছেলে 5 জন ছেলে। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে গিয়ে দেখব সমবয়সী ছিল এবং লিঙ্গের জায়গা থেকেও দুটো দলের মধ্যে ছেলে মেয়ের সংখ্যা সমান ছিল। এর পরিপ্রেক্ষিতে যে দল ভালো করবে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি সেই প্রশিক্ষক ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো গবেষণার জন্য আমাদেরকে কী করতে হয়? এরকমভাবে কখনো কখনো আমাদের কী করতে হয়? ভারসাম্য করতে হয় বা ব্যালেন্স করতে হয়। ঠিক আমরা একটু যদি লিখিতভাবে একটু খেয়াল করি স্লাইডের দিকে, এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ করা যায় না অথবা সমতায় স্থাপন করা যায় না, যেটা বললাম একটু আগে। এগুলোকে কী করতে হয়? এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এরকমভাবে ভারসাম্য করতে হয়। আমি তো লিঙ্গটাকে চেঞ্জ করে দিতে পারছি না, বয়সটাকে চেঞ্জ করে দিতে পারছি না, বা কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারছি না। তো এই জায়গায় কী করলাম? আমরা সমানভাবে দুটো দলে সেই সমবয়সী অথবা সমান লিঙ্গকে ভাগ করে দিলাম। 5 জন 5 জন করে উভয় দলেই ছেলে মেয়ে চলে গেল। এভাবে আমরা কী করলাম? ভারসাম্য করলাম। এই দুটি শর্ত সব দিক থেকেই সমান বা সমতুল্য হবে। পার্থক্য শুধুমাত্র এই, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয়, কিন্তু নিয়ন্ত্রিত দলে চল প্রয়োগ করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময়ই আমরা এরকমও পরীক্ষণটা করে থাকি যে একটি দলের উপরে আমরা একটা চল প্রয়োগ করলাম, আরেকটি দলের উপরে প্রয়োগ করলাম না, কিন্তু দল দুটোকে কিন্তু ঠিকই আমরা ভারসাম্য করেছি। কখনো আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, দুটি দলের উপরে আমরা প্রয়োগ করেছি, সেটাও হতে পারে। আবার আমরা কি করেছি? একটা দলের উপরে প্রয়োগ করব, আরেকটা দলের উপরে প্রয়োগ করব না, এটাও হতে পারে। কিন্তু দল দুটো যে তৈরি করব, এই দল দুটোকে কিন্তু ভারসাম্য করতে হবে, ব্যালেন্স করতে হবে। কথাটি বলেছে আমাদের কি করতে হবে? যে আমাদেরকে সেই জায়গায় ভারসাম্য করেই কাজটি করতে হবে। দেখো, আরেকটি উদাহরণ এখানে ছবি দিয়ে আরেকটু যদি পরিষ্কার হওয়ার সুযোগ থাকে, আমরা দেখতে পাচ্ছি 8 জন। তাহলে কোনো একটি প্রতিযোগিতা করার জন্য আমরা কি করতে পারি? একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে মেয়ে এভাবে দাঁড়িয়ে আছে না, আমরা ইচ্ছে করলে পরে কি করতে পারি? একটি দলে 2টি ছেলে 2টি মেয়ে, আরেকটি দলেও 2টি ছেলে 2টি মেয়ে কিন্তু আমরা রাখতে পারি। তাহলে কিন্তু এখানে একটি লিঙ্গগত দিক থেকে এখানে একটু ব্যালেন্স হয়ে গেল। দেখো, আরেকটি ধরো এখানে আমরা 3টি দল গঠন করব। 3টি দল গঠন করতে গিয়ে দেখো, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি একটু লম্বা, মেয়েটি একটু খাটো, পরেরটাও ছেলেটা একটু লম্বা, মেয়েটি একটু খাটো, পরেরটাও ছেলেটা একটু লম্বা, মেয়েটিটা, এবং ছেলে 3টা মোটামুটি একই উচ্চতার, মেয়ে 3টা কিন্তু একই উচ্চতার। এভাবে যদি 3টি দল গঠন করি, তাহলে কিন্তু আমি বলতে পারি কোনো একটি পরীক্ষণের জন্য এই দলটি একটি ব্যালেন্স বা একটি তুল্য মূল্যায়ন বলেছি, বা ভারসাম্যর একটি অবস্থা কিন্তু এখানে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই বিভিন্ন পরীক্ষণের ক্ষেত্রে আমরা এই কাজটি করে থাকি। আরেকটি সর্বশেষ উদাহরণের দিকে দেখো, একটি পরীক্ষণে 50 জন পুরুষ আর 30 জন মহিলা পাওয়া গেল, মোট পাওয়া গেল 80 জন। তো কোনো একটি প্রতিযোগিতা আমরা করতে চাই, সেই প্রতিযোগিতার জন্য আমাদের কী করতে হবে? 2টি দল করতে হবে। একটি বলছে পরীক্ষণ দল, আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত দল।
তাহলে একটি করে দলে আমরা কয়জন করে রাখতে চাই? একটি করে দলে আমরা, যেহেতু মোট আছে 80 জন, আমরা 40 জন করে রাখতে চাই। এবং এইখানে আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এমন একটি প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় লিঙ্গের প্রভাবটাকে আমাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, না হলে পরে পরীক্ষণটা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাহলে আমরা এই অবস্থায় কিভাবে লিঙ্গের নিয়ন্ত্রণ করব? দেখো আমরা কি করেছি, পুরুষ ছিল আমাদের কতজন? 50 জন। তাহলে এক দলে 25 জন পুরুষ, আরেক দলে আমরা 25 জন পুরুষ। পরীক্ষণ দলে 25, নিয়ন্ত্রিত দলে 25। মহিলা ছিল 30 জন। একইভাবে মহিলাও কি করলাম? পরীক্ষণ দলে 15, নিয়ন্ত্রিত দলে 15, 30। এখন পরীক্ষণ দলে মোট হয়ে গেল 40, নিয়ন্ত্রিত দলে হয়ে গেল 40, সর্বমোট হয়ে গেল 80। এখন এই যেহেতু লিঙ্গ একটা ব্যাপার ছিল এখানে, যে পুরুষ মহিলার সংখ্যার পার্থক্যের জায়গা থেকে, কিন্তু দুটো দলেই কিন্তু একই মাত্রায় একই সংখ্যায় আছে। এখন কিন্তু আর এই অন্তত এই লিঙ্গগত দিক থেকে যে বৈষম্য বা পার্থক্য হয়, এই পার্থক্যটি হবে না। এভাবে আমরা কি করে থাকি, বিভিন্ন পরীক্ষণের স্বার্থে আমাদের কি করতে হয়, এগুলোকে আমাদের ব্যালান্স করতে হয়। প্রতিতুল্য মূল্যায়ন বা কাউন্টার ব্যালান্সিং বলেছি আমরা, প্রতিভারসাম্যকরণ। দেখো ব্যালান্সের পরে আবার ব্যালান্স, এটাকে বলেছি আমরা কাউন্টার ব্যালান্স। ভারসাম্য আবার ভারসাম্য। একটু ছবিটার দিকে খেয়াল করলে দেখো তো, হাত ধরে দুজন ব্যালান্স অবস্থায় আছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আবার শুধু তাই না, আবার কিন্তু তাকে পা দিয়েও ব্যালান্স করতে হয়েছে। তাহলে এরকমভাবে দুটো ব্যালান্সের পরে আবার ব্যালান্স, এটাকে বলা হয়ে থাকে কাউন্টার ব্যালান্স, প্রতিতুল্য মূল্যায়ন। একদম পরের স্লাইডে দেখো, নিচের ছবিটা দেখো, মাঝখানে কাউন্টার ব্যালেন্স লেখার ঠিক নিচের মাঝখানে যে ছবিটা দেখো, হাত দিয়ে প্রথমে দেখো পা দিয়ে কিন্তু তারা দুজনেই কিন্তু একটা ভারসাম্য অবস্থায় আছে। আবার দেখো দুজনে হাত দিয়ে স্পর্শ করেছে, আবার হাত দিয়েও কিন্তু তারা সেখানে কি করেছে, একটা ব্যালেন্স করেছে। তাহলে ব্যালেন্সের পরে আবার যদি একটা ব্যালেন্স থাকে, সেটাকে বলেছি আমরা কাউন্টার ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু স্লাইডের দিকে খেয়াল করো। কোনো পরীক্ষণে যখন একই পরীক্ষণ পাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষণ পাত্রের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা দ্বিতীয় অধিবেশনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। ফলশ্রুতিতে কি হয়, ফলাফলের মধ্যে বিভ্রান্ত হতে পারে। প্রতিভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষণমূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণ পাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করতে হয়। এভাবেই আমাদের কি করতে হয়, ভারসাম্য বা প্রতিভারসাম্য আমাদেরকে করতে হয়। দেখো এই প্রতিভারসাম্য পদ্ধতির মধ্যে বলা হয় থাকে ABBA, এটি খুব প্রচলিত একটি বিষয়। এভাবে কোনো একটি শর্তকে পরীক্ষণাধীন অবস্থায় পরীক্ষণ দলে এবং নিয়ন্ত্রিত দলের উপরে ফেলতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরে নাও যে আমি জানতে চাই একই ক্লাসরুমের মধ্যে A কলাম এবং B কলামের শিক্ষার্থীরা আছে। A কলামের শিক্ষার্থীরা এবং B কলামের শিক্ষার্থীরা, তাদের মধ্যে কারা ভালো এটা আমি জানতে চাই। কিসে ভালো? আজকে যা কিছু পড়ালাম তার পরিপ্রেক্ষিতে কারা ভালো রেসপন্স করে। তো আমি প্রথমে A কলামে যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে 10টি প্রশ্ন করলাম, এরপরে B কলামে যাদের আছে তাদেরকে 10টি প্রশ্ন করলাম। দেখা গেল কি B কলামে যারা আছে তারাই ভালো করলো। এবং আমি এখানে কি করেছিলাম, ব্যালেন্স করেছিলাম। এখানেও যতজন শিক্ষার্থী ছিল এখানেও ততজন শিক্ষার্থী ছিল, 10 জন 10 জন। এখানেও ছেলে মেয়ে যতজন ছিল এখানেও ছেলে মেয়ে যতজন ছিল, এখানেও বয়স যা ছিল এখানেও বয়স যা ছিল। এইসব জায়গাগুলোকে আমি সব ব্যালেন্স করেছি। তো এরপরেও বলতে পারে, স্যার আপনি ওদেরকে সহজ প্রশ্ন করেছেন, এদেরকে জটিল প্রশ্ন করেছেন, বা আমাদেরকে জটিল করেছেন, এই কারণেও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। আচ্ছা, সেটাকেও ব্যালেন্স করলাম, একই মাত্রার প্রশ্ন রাখলাম, একই প্রশ্ন না কিন্তু একই মাত্রার প্রশ্ন রাখলাম। এখনও কি কোনো আপত্তি আছে? এর মধ্যে দিয়ে আবার একজন আপত্তি করেই বসলো, স্যার এখনও আপত্তি আছে। কীরকম আপত্তি? যে স্যার আপনি A দলকে আগে প্রশ্ন করছেন, B দলকে পরে প্রশ্ন করেছেন, মাত্রাগত সমস্যা নাই, প্রশ্নের সংখ্যার পার্থক্য নাই, কাঠিন্য সহজতার পার্থক্য নাই, কিন্তু ওদেরকে আগে করেছেন এদেরকে পরে করেছেন, এই পরে করার কারণেই স্যার তারা ভালো করেছে। হতে পারে তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, কেমন প্রশ্ন করতে পারে সেই জায়গাগুলো সম্পর্কে তারা মানসিক একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে, সেটা কিন্তু A দলটি পায়নি। এই অবস্থায় কি করতে পারেন? এটাও তো একটি প্রশ্ন, এটাও তো প্রশ্নবিদ্ধ অবস্থা। এরকম একটা অবস্থায় পরীক্ষক বা যিনি পরীক্ষণটি পরিচালনা করেছেন শিক্ষক, তিনি কি করতে পারেন, একটি প্রশ্ন যদি A দলকে করেন, ঠিক পরের প্রশ্নটি B দলকে করলেন, আবার এর পরের প্রশ্নটি B দলকে করলেন, তারপরের প্রশ্নটি A দলকে করলেন, আবার A আবার B আবার B আবার A, অর্থাৎ A B B A A B B A, এভাবে যদি যান তাহলে কিন্তু এই কথাটা বলতে পারবে না যে এই দলকে আগে করা হয়েছে ওই দলকে পরে করা হয়েছে। তাহলে আমরা আগে সব ব্যালেন্সগুলো করেছিলাম, পরে আবার একটি ব্যালেন্স করলাম, সেটাকে বলেছি আমরা কাউন্টার ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্সের পরে আবার ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কখনো কখনো কোনো পরীক্ষণের ক্ষেত্রে আমাদের এই কাজটি করতে হয়। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আমরা জানি যে এক হাতের শিক্ষণ আরেক হাতে যায়,
শিখন স্থানান্তর হয়, তাহলে আমি যদি কোনো কারণে যদি বাম হাতে প্রথমে আমি শিখি 10 বার অনুশীলন করি, সেই শিক্ষণটা অটোমেটিক কোথায় চলে যাবে? ডান হাতে চলে যাবে। গবেষক দেখতে চেয়েছিলেন কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে কোন হাতের দক্ষতা বেশি। এইটি পরীক্ষা করবার জন্য উনি প্রথমে বাম হাতে 10 বার অনুশীলন করালেন, এরপরে ডান হাতে অনুশীলন করালেন। ফলাফলে দেখা গেল কি ডান হাত ভালো করলো। কারণটা হচ্ছে কি, ডান হাত তো নিজে 10 বার অনুশীলন করেছে, আবার বাম হাতে যখন অনুশীলন করা হয়েছিল সেই অনুশীলনটাও কিন্তু ট্রান্সফার হয়ে ডান হাতে এসছে। তাহলে বাস্তবে ডান হাতের অনুশীলন কতবার হয়েছে? 10, আর বামের 10ও কিন্তু চলে এসছে। এর পরিপ্রেক্ষিতে ডান হাত ভালো করেছে। এরকম একটা অবস্থা যদি হয়, তার পরিপ্রেক্ষিতে যদি বলি স্যার ডান হাতেই ভালো দক্ষ, এখানে কিন্তু প্রশ্ন থেকে গেল স্যার ডান হাতকে কেন আপনি পরে শিখতে দিলেন? প্রথমে আপনি ডান হাত দিয়ে অনুশীলন করান, তারপরে বাম হাত দিয়ে করান, দেখবেন ফলাফল ভিন্ন আসবে। সত্যি সত্যি তাই। ডান হাতে অনুশীলন 10 বার করানোর পরে বাম হাতে 10 বার অনুশীলন করালো। যখন ডান হাতে অনুশীলন করাচ্ছিল সেই অনুশীলনটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে বাম হাতে, আবার বাম হাত নিজেও আবার 10 বার অনুশীলন করলো। তাহলে বাস্তব পক্ষে কিন্তু বাম হাতের সেক্ষেত্রে আবার 20 বার হয়ে যাচ্ছে। তো অর্থাৎ আমি তাহলে কোন হাতকে আমি আগে নিয়ে আসবো? বাম হাতে আসলে পরে বাম হাত সমস্যা, ডান হাতে আসলে ডান হাত সমস্যা। এরকম একটি অবস্থায় আমাদের কোনো কাজ করতে গেলে দেখো তারই একটি নকশা এখানে দেখতে পাচ্ছ। বাম হাতে যদি প্রথমে 10 বার অনুশীলন করাই, এরপরে অনুশীলন করাবো ডান হাতে 10 বার, এরপরে আবার করাবো ডান হাতে 10 বার, এরপরে করাবো বাম হাতে 10 বার। তাহলে 20 বার করালাম আমরা বাম হাত এবং ডান হাত 40 বার, কিন্তু কাউকেই কিন্তু আমরা প্রথমে সুযোগটা দেইনি। প্রথমে সুযোগ যদি বাম দিয়ে থাকি, পরের সুযোগটা কিন্তু আমরা ডানকে দিয়েছি। বাম ডান, ডান বাম, প্রথমে বাম তারপরে ডান, পরের বার গিয়ে কী করলাম? প্রথমে ডান পরে বাম। এইটাকে বলেছে আমরা কাউন্টার ব্যালেন্সিং। এবার আমরা দেখে যাই, যদি অন্য কোনো পদ্ধতির মধ্য দিয়ে সম্ভব না হয় তখন আমাদের কি করতে হয়? দৈব চয়ন বা এলোমেলোকরণ, এই অবস্থার মধ্য দিয়েও আমাদের কী করতে হয়? মাঝে মাঝে করতে হয়। অর্থাৎ কোনো পদ্ধতির মধ্য দিয়ে করা যাচ্ছে না, এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবেও কিন্তু নমুনা চয়ন করা যায়। উদ্দেশ্যহীনভাবে এলোমেলোভাবে অবাঞ্ছিত চলকে নিয়ন্ত্রণ করাটাকে বলেছি দৈব চয়ন। আমরা লটারি পদ্ধতি একটি বলে থাকি, এটি একটি দৈব চয়নের পদ্ধতি। র্যান্ডম টেবিল আছে, সেই টেবিল থেকে টেবিলের মধ্যে কতগুলো সংখ্যা সারণী থাকে, সেই ব্যক্তিগুলোর পরিচয় এক একটা করে সংখ্যা, এভাবেও কিন্তু সেই সংখ্যার উপর ভিত্তি করে ব্যক্তিগুলোকে বেছে নিতে পারি। এটাকে বলেছি আমরা এলোমেলোভাবে বেছে নেওয়া বা লটারি পদ্ধতির মধ্য দিয়ে বেছে নেওয়া বা দৈবচয়িতভাবে বেছে নেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৈবচয়ন পদ্ধতিতে পরীক্ষণ পাত্র নির্বাচন করে কি করা হয়? পরীক্ষণমূলক এবং নিয়ন্ত্রিতমূলক অবস্থার সম্মুখীন করা হয়। এর ফলে পরীক্ষণ বহির্ভূত চল, পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল উভয় দলের উপরেই কিন্তু ভিন্নভাবে প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ উক্ত চলগুলো দুই দলের উপরেই সমানভাবে পড়ে। কারণ আমরা যেহেতু কোনো কিছুই যাচাই বাছাই করিনি, কাজে এ দলেও নিয়েছে 10 জনকে বেছে, ও দলেও নিয়েছে 10 জনকে বেছে, লটারি পদ্ধতির মধ্য দিয়ে এসছে। কাজেই এ দলে যদি 10 জন এসে থাকে, বিভিন্ন বয়সের এসছে, বিভিন্ন ছেলেমেয়ে এসছে, এখানেও বিভিন্ন বয়স বিভিন্ন ছেলেমেয়ে এসছে, কোনোটাই কিন্তু গবেষকের কোনো ধরনের পরিকল্পনার ফসল না, উদ্দেশ্যহীনভাবে। কাজেই এর পরিপ্রেক্ষিতে যদি কোনো একটি দলে কম বেশি হয়েও থাকে, সেটা একটা এখানে তো কম থাকলে ওখানে একটু বেশি, ওখানে একটু বেশি থাকলে এখানে একটু কম, এর মধ্যে দিয়ে একটা সমান হওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই দল বেছে নেওয়া অথবা নমুনা বেছে নেওয়া অথবা পরীক্ষণ পাত্র নির্বাচন করাটাকে বলেছি আমরা দৈব চয়ন। দেখো গবেষক ওখানে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গা থেকে এভাবে কিন্তু তার মতো করে সে কিন্তু বেছে নিয়েছেন উদ্দেশ্যহীনভাবে, যেখানে তুমি আসো তুমি আসো তুমি আসো, এভাবেই দল গঠন করা। এই 5 জন এই দলে থাকবে, এই 5 জন বি দলে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 6, এক পক্ষ অন্ধ বা অজ্ঞাত বা সিঙ্গেল ব্লাইন্ড। অর্থাৎ এখানে পক্ষ বলতে দুটো পক্ষ, একজন গবেষক আর একজন পরীক্ষণ পাত্র, এই দুটো পক্ষ থাকে। এই পক্ষের মধ্যে এক পক্ষ অন্ধ বলতে এখানে বোঝানো হয়েছে পরীক্ষণ পাত্র একটি পক্ষ, সে যদি সেই গবেষণাগারের কিছু বিষয় সম্পর্কে অজ্ঞাত থাকে, অজানা থাকে, তখন তাকে বলা হয়ে থাকে এক পক্ষ অন্ধ। অর্থাৎ এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো যে ডান দিকে ডক্টর আর বাম দিকে দেখো দুজনকে পেশেন্টকে দেখতে পাচ্ছি, এদের উপরেই গবেষণা বা পরীক্ষণটি পরিচালনা করা হচ্ছে এবং গবেষক তার মতো সব কিছু দেখতে পাচ্ছেন। বাম দিকের পেশেন্টকে কিন্তু চোখ বাঁধা অবস্থায় আছে, অর্থাৎ তারা পরীক্ষণ পাত্র, তারা অজ্ঞাত থাকবে। কোনো একটি পরীক্ষণ গবেষক পরিচালনা করবেন। দেখো ওখানে দুটো দেখতে পাচ্ছ যে ড্রাগ খাওয়ানো হচ্ছে নিচের মানুষটাকে, আর উপরেরটাকেও কিন্তু ড্রাগের মতো করেই ক্যাপসুল ছবি দেওয়া আছে, কিন্তু সত্যিকার অর্থে সেটার মধ্যে ওষুধ হয়তো নেই। এভাবে গবেষক জানেন যে আসলে উনি দেখতে চেয়েছেন ঔষধের প্রভাব, তো কোন দলের উপরে ওষুধ সত্যিকারের ওষুধ প্রয়োগ করা হলো আর কোন দলের উপর সত্যিকারের ওষুধ প্রয়োগ করা হলো না, এটি গবেষক জানেন, কিন্তু পরীক্ষণ পাত্ররা কিন্তু জানেন না। পরীক্ষণ পাত্র ভাবছে যে তাদেরকে প্রতিদিন যে ওষুধগুলো খাওয়ানো হয় একই রকম ওষুধই খাওয়ানো হচ্ছে। ধরে নাও একটি এতিমখানা অথবা একটি শিশু পরিচর্যা কেন্দ্র, সেখানে ছেলেমেয়েরা আছে, সেখানে একটি গবেষণা পরিচালনা হচ্ছে, প্রতিদিন সকালবেলায় তাদেরকে কিছু ওষুধ খাওয়ানো হয়।
তো সেই ওষুধের সঙ্গে অথবা চকলেট খাওয়ানো হয়, তাহলে একটি চকলেটের মধ্যে সত্যিকারের ওষুধ মিশ্রিত করে দেওয়া হয়, আরেকটি চকলেটের মধ্যে ওষুধ মিশ্রিত থাকে না। তাহলে গবেষক কী করেন, প্রতিদিন একটি দল, যে দলে 10 জন, সেই দলকে প্রতিদিন কি করেন, সেই যে ওষুধ যেটার মধ্যে ওষুধের গুণাগুণ আছে সেটি খাওয়ান, আর 10 জন যাদেরকে খাওয়ান তাদেরকে ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয় খাওয়ান না। উনি দেখতে চেয়েছিলেন এই ওষুধ খাওয়ানোর পরিপ্রেক্ষিতে তাদের কোনো ধরনের কোনো বৃদ্ধি হয় কিনা বা দৈহিক পরিবর্তন হয় কিনা, অথবা অন্য কোনো জায়গা থেকে কোনো পরিবর্তন আসে কিনা। গবেষক জানতেন কোন দলকে উনি ওষুধ সত্যিকারে দিচ্ছেন আর কোন দলকে সত্যিকারে দিচ্ছেন না। এরপরে উনি 3 মাস পরে সিদ্ধান্তে উপনীত হলেন যে হ্যাঁ, সত্যি যাদের উপরে ওষুধ প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে পরিবর্তন এসছে, তার মানে ওষুধটা কার্যকর হচ্ছে বলে ধরে নেওয়া হয়। এমনিভাবে গবেষক জানেন কিন্তু পরীক্ষণ পাত্র জানেন না, এরকম একটি অবস্থা। অর্থাৎ অনির্ভরশীল চল কার উপরে প্রয়োগ করা হচ্ছে সেটি গবেষক জানেন, ঔষধটা হচ্ছে অনির্ভরশীল চল, কিন্তু পরীক্ষণ পাত্ররা জানেন না। এই জন্য বলছে এক পক্ষ অন্ধ, মানে পরীক্ষণ পাত্ররা অজ্ঞাত বা অন্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে স্লাইডেও লেখা আছে। আমার বিশ্বাস আমার কথা শুনে তোমরা বুঝে গেছো। স্লাইডটা তোমাদের পড়ার সুবিধার জন্য আমি এখানে রেখেছি। আমরা ঠিক দেখো সুন্দরভাবে সেখানে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণ সম্পর্কিত কথাগুলোই এই স্লাইডের মধ্যেও লেখা আছে। আমরা এবার চলে যাই আমাদের লাস্ট যে পয়েন্টটি আছে, দ্বিপক্ষ অন্ধ বা অজ্ঞাত বা ডাবল ব্লাইন্ড। তাহলে বলেছিলাম পক্ষ কয়টা, দুটো, একটা গবেষক আর হচ্ছে পরীক্ষণ পাত্র। ডাক্তারকে বলেছিলাম গবেষক আর পেশেন্টকে বলেছিলাম পরীক্ষণ পাত্র। এবার একটি গবেষণা করা হবে, যে গবেষণায় কাদের উপরে সত্যিকারের ওষুধ প্রয়োগ করা হচ্ছে এটি গবেষক নিজেও জানবেন না, আবার পরীক্ষণ পাত্ররাও জানবেন না। দেখো এখানে দেখো সবার চোখই বন্ধ, ডাক্তার তার চোখটি বাঁধা, পরীক্ষণ পাত্রদের চোখগুলো কিন্তু বাধা দেখতে পাচ্ছ, অর্থাৎ কেউই জানবে না কোনটি সত্যিকারের ওষুধ। তাহলে নিশ্চয়ই তৃতীয় কোনো আরেকজন কোনো ব্যক্তি থাকবেন, আরেকটা পক্ষ থাকবেন, তিনি ডাক্তারকে সেটি সরবরাহ করবেন, কিন্তু কোনটি সত্যিকারের ওষুধের গুণাগুণ আছে আর কোনটির মধ্যে, কোন চকলেটের মধ্যে ওষুধের গুণাগুণ নাই সেটি ডাক্তার নিজেও জানবেন না। অর্থাৎ এভাবেই 3 মাস ধরে আবারও গবেষক বা ডাক্তার দুটি দলকে খাওয়াবেন, অন্য ভিন্ন দুটি দলকে। তার পরিপ্রেক্ষিতে উনি দেখবেন 3 মাস পরে কার মধ্যে পরিবর্তন এলো। এই যে দুটি পক্ষ জানতো না যে অনির্ভরশীল চল সত্যিকার অর্থে একটি দলের উপরেই প্রয়োগ করা হয়েছে, কারণ একটি বক্সের চকলেটগুলোকে এই 10 জনকে দেওয়া হতো আর অন্য বক্সের চকলেটগুলো 8-10 জনকে দেওয়া হতো। কিন্তু গবেষক কিন্তু সেই বক্স থেকেই দিতেন, কিন্তু তাকে যেভাবে বক্স দুটি সরবরাহ করা হতো তাকে বলা হয়েছিল এই বক্স থেকে আপনি দিবেন হচ্ছে এই 10 জনকে প্রতিদিন, এই বক্স থেকে আপনি দিবেন ওই গ্রুপকে প্রতিদিন। কিন্তু গবেষক বা ডাক্তার কিন্তু জানেন না কোনটার মধ্যে সত্যিকারের ওষুধের গুণাগুণ আছে। এমনিভাবে দুই পক্ষ অজ্ঞাত থাকার মধ্য দিয়ে যে কাজটি সেটি, যেমন এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে দুটি দলকেই আমরা কি করেছি এখানে আলাদাভাবে উপস্থাপন করেছি, তৃতীয় একজন ব্যক্তি এটি সরবরাহ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাবল ব্লাইন্ডের দরকার কেন? সিঙ্গেল ব্লাইন্ডের মধ্যে যেটি হয় অনেক সময় গবেষকের প্রভাব বিস্তার করতে পারে। গবেষক মনে করতে পারে যে 3 মাসের পরে যাদেরকে ওষুধ খাওয়ানো হয়েছে তারা মানে সত্যি সত্যি একটু বেড়েছে, মনে হয় একটু হৃষ্টপুষ্ট হয়েছে, মানে ওষুধের গুণাগুণ মনে হয় পড়েছে। কিন্তু গবেষক যদি না জানতো, জানার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে তার কাছে ওই দলটা মনে হয় একটু বেড়েছে, কিন্তু গবেষকের যদি এটা জানা না থাকতো তাহলে কিন্তু তাকে সত্যি সত্যি আরও নিখুঁতভাবে পরিমাপ করেই কাকে বলতে হতো তাদের বৃদ্ধি এই ওষুধের পরিপ্রেক্ষিতে হয়েছে কি হয় নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণেই আমরা কি করি, আমরা দুটি পক্ষকে এখানে অন্ধ করলে আর গবেষকের প্রভাব এখানে পড়ার সম্ভাবনা থাকে না। ঠিক একইভাবে সেই লেখাগুলো এখানে আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে ব্যাখ্যাটি করলাম সেই ব্যাখ্যার কথাগুলো এখানে লেখা আছে, আমি এগুলো আর ব্যাখ্যা করছি না, আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো। আমরা এবার একটু চলে আসছি লাস্টের দিকে। গতদিনের যে ক্লাসে একটি সৃজনশীল প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আমি লাস্ট অংশটা একটু জাস্ট উত্তর সেদিন দেয়নি। সেদিন বলা হয়েছিল, প্রশ্নটা এরকম ছিল যে মৌখিক পরীক্ষার শিক্ষক বিপাশাকে বিভিন্ন প্রশ্ন করলো, কিন্তু ভয়ে সে তার জানা প্রশ্নগুলোর উত্তর দিতে পারলো না। সহপাঠী লিটন ভালোই পারছিল প্রশ্ন উত্তর। এক পর্যায়ে পরীক্ষা রুমের ভেতরে অপর দুজন শিক্ষক এসে পারস্পরিক কথা বলার পরিপ্রেক্ষিতে লিটন প্রশ্নকর্তার প্রশ্নগুলো ঠিকমতো শুনতে না পারায় উত্তর দিতে ব্যর্থ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরিপ্রেক্ষিতে আমরা যা কিছু আলোচনা করেছিলাম, শুধুমাত্র ঘ নাম্বার প্রশ্নের যে উত্তর সেটি একটা অংশ বাকি ছিল। লিটনের ব্যর্থতায় কোন চল প্রভাব বিস্তার করেছে সেটিও তোমরা বলেছিলে গতদিন, বাহ্যিক চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইরে থেকে দুজন এসে সমস্যা তৈরি করেছে। এখন এই চলকে নিয়ন্ত্রণ করার জন্য যে কী কৌশল আছে, এই কৌশলটা আমরা এখানে অবলম্বন করবো। আমরা বিনয়ের সঙ্গে তাদেরকে বলতে পারতাম, বা যিনি ওখানে অন্য শিক্ষক ছিলেন তিনি বলতে পারতেন এখানে একটি পরীক্ষা নিচ্ছি বা পরীক্ষার পরিবেশ, আপনারা যদি দুজন চলে যেতেন তাহলে পরীক্ষার্থীর জন্য হয়তো ভালো হতো। তাহলে তাদেরকে সরিয়ে দিয়ে অপসারণ করার মধ্য দিয়ে কিন্তু চলটি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গতদিন এই প্রশ্নগুলো বলেছিলাম, আরও কতগুলো এমসিকিউ প্রশ্ন করেছিলাম। একমাত্র শিক্ষার্থী যতটুকু মনে পড়ে আমার সাগুপ্তা, সেই ক্লাসে সবগুলো প্রশ্নের
সঠিকভাবে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিল। আজকের ক্লাসে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাই। আরেকটি লাস্ট প্রশ্নের মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। বিজ্ঞানে মৃণাল, এটি একটি এমসিকিউ প্রশ্ন। দুই দল নিয়ে একটি পরীক্ষণ করতে গিয়ে শুরুতেই দুই দল পরীক্ষণ পাত্রের সদস্যদের বয়স অনুযায়ী সমান দুভাগে ভাগ করলেন। এরপর এক দলের উপর একটি থেরাপি প্রয়োগ করলেন, অন্য দলের উপরে থেরাপি প্রয়োগ করলেন না। শেষে থেরাপির প্রভাব দু দলের মধ্যে তুলনা করে দেখলেন। প্রশ্ন করেছে বিজ্ঞানের মধ্যবর্তী চল নিয়ন্ত্রণের কৌশলটি হলো, অর্থাৎ বিজ্ঞানী এখানে কি করেছেন, চল নিয়ন্ত্রণ করেছেন। দুটি দলের কি করেছেন, বয়স অনুযায়ী ভাগ করেছেন। এই বয়স অনুযায়ী ভাগ করে কিন্তু তিনি ওষুধটা থেরাপিটা হচ্ছে এখানে অনির্ভরশীল চল, আর বয়স অনুযায়ী ভাগ করেছে, বয়সটা হচ্ছে মধ্যবর্তী চল বা জৈবিক চল। এই চলটাকে নিয়ন্ত্রণ করেছেন কোন কৌশলের মধ্য দিয়ে, ভারসাম্য সৃষ্টি। অর্থাৎ দু দলের মধ্যে কি এই দলে দুই দলের বয়স অনুযায়ী, এই দলে যদি 5 জন থেকে থাকে 10 বছরের, এই দলে 5 জন আছে 10 বছরের, ঠিক একইভাবে অন্য বছরেরও সমান সমান সংখ্যক কিন্তু দুটি দলে আছে। এভাবে ভারসাম্য স্থাপন করার মধ্য দিয়ে তিনি পরীক্ষণটি করেন। তা না হলে পরে হতো কি, এই লিঙ্গের একটি প্রভাব হয়তো পড়ার সম্ভাবনা থাকতে পারত। এই কারণেই এখানে ভারসাম্য স্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে, প্রশ্ন থাকতে পারে। আমরা একটু যদি খালি সংক্ষেপে একটু যদি খালি একটু সুযোগ থাকে আমাদের একটু দেখে নেওয়ার। আমি একটু তোমাদের শেষে চলে এসেছি একদম। আমরা যদি কোনো প্রশ্ন থাকে আমি তাৎক্ষণিকভাবে একটু উত্তর দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মিজান মুকুল বলেছে, নিতাই স্যার আমাদের গর্ব। বিদ্যালয়ে পড়ার সময় দাদার নোট অনেক পড়েছি, দাদার হাতের লেখা খুব সুন্দর, অসাধারণ। আব্দুল সামাদ লিখেছে, নিতাই স্যার অনেক ভালো ক্লাস নেন, অভিনন্দন স্যারকে। মাইনুল ইসলাম টিপু লিখেছে, সুন্দর উপস্থাপন স্যার। আব্দুল রাজ্জাক স্যার, ভেরি নাইস প্রেজেন্টেশন। আমি একটু চাচ্ছিলাম আর একটু প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর খুব একটা প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছি না। আমি ক্লাসে যদি আমরা একটু, হ্যাঁ দেখতে পাচ্ছি এস শিলা লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, অনেক দিন পর আপনার ক্লাস করার সুযোগ পেলাম। মমতা রহমান লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। আব্দুল সালাম, নিতাই স্যার অনেক ভালো ক্লাস নেন। আমরা নীলিমা হক সাগুপ্তা আজকের ক্লাসেও আছে, আসসালামু আলাইকুম স্যার। প্রত্যেকটি ক্লাস করছেন নীলিমা হক সাগুপ্তা, যার কথা একটু আগে বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি সংক্ষেপে একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকতো আমি উত্তর দিতাম। খুব একটা প্রশ্ন তোমরা করছো না, প্রশ্ন করলে পরে আমার জন্য হয়তো ক্লাসটি আরেকটু ফ্রুটফুল হতে পারতো। আমরা একদম শেষের দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সেই রাজশাহী কলেজ, ঝকঝকে তকতকে রাজশাহী কলেজ ক্যাম্পাস, এই ক্যাম্পাসটি সত্যি সত্যি তোমাদেরকে অনেক অনেক মিস করে, তোমাদের অভাবটা চরমভাবে অনুভব করে। আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই খুব শীঘ্রই একটি সুদিন আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।